দিয়েছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখন অ্যাডমিশন 2025 সালে পরীক্ষার্থী হয়ে গেছো, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাডমিশন বাংলার আজকের এই বিশেষ ক্লাসে। অ্যাডমিশন বাংলা নিয়ে বিশেষ করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে অংশগ্রহণ করতে চাও, তোমাদের বাংলা নিয়ে যত প্রকার ভয় আছে সকল ভয় দূর করতে তোমাদের জন্য এই স্পেশাল গিফট ক্লাসগুলো আমাদের বিশেষ আয়োজন। আজকের ক্লাসে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3টি বছরের কোশ্চেন সলভ করাবো এবং এই 3টি বিষয়ের কোশ্চেন সলভ করানোর পরে 3টি বছরের আমরা 45 অর্থাৎ 45টা কোশ্চেন যখন সলভ করাবো, এইটা সলভ করার পরে কিন্তু তোমার নিজের এমন কিছু যোগ্যতা তৈরি হবে, তুমি নিজে নিজে আরো অনেকগুলো প্রশ্ন সলভ করে ফেলতে পারবা। আর একটা বিষয় হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো হুবহু কোশ্চেন কমন না আসলেও প্যাটার্নটা হুবহু কমন আসে, প্রতি বছরই আসে। আমি তোমাকে ছোট্ট করে যদি দেখিয়ে দেই, আজকের ক্লাসের শুরুতে আমি একটা টপিক রেখেছি। আজকের ক্লাসে আমি শুধু 3 বছরের ঢাবির কোশ্চেনই সলভ করাবো না, আজকের ক্লাসে আমি তোমাকে একটি টপিকও কমপ্লিট করিয়ে দেব এবং যেই টপিকটার উপরে প্রতি বছর ঢাবিতে একটা করে কোশ্চেন হয়। একটু দেখিয়ে দেয় আগে, ওকে ভাইয়া, আগে একটু দেখায় দেন ঢাবিতে প্রতি বছর এই টপিক থেকে কেমনে কোশ্চেন হয়, একটু দেখো। আমি ভাইয়া যে টপিকটার উপর কোশ্চেন রেখেছি, আজকে একদম শুরুতে আমি একটু অভিধান নিয়ে কথা বলবো। হ্যাঁ, তুমি যদি একটু দেখো যে এইটা হচ্ছে ঢাবির 24-25 সেশনের একটা প্রশ্ন, আবিধানিক ক্রম থেকে প্রশ্ন হয়েছে। আচ্ছা ভাইয়া, সেম টপিকটা তোমাদের আমি কিন্তু লাস্ট ক্লাসে এগুলো দেখিয়ে দিয়েছিলাম অলরেডি, আবার দেখাচ্ছি। সেম কোশ্চেনটা আবার 2023-24 সেশনেও এসেছে, আবিধানিক ক্রম থেকে একটা বাংলার কোশ্চেন এসেছে। ওকে ভাইয়া, এইবার আসো দেখো, এটা ছিল কত সালের? 23-24 সেশনের। আমি যদি তোমাকে 22-23 সেশনের কোশ্চেন দেখাই, সেখানে কিন্তু আবিধানিক ক্রম থেকে, ইয়েস 7 নম্বর কোশ্চেনটা আবিধানিক ক্রম থেকে একটি কোশ্চেন এসেছিল। তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের লাস্ট 3 ইয়ার্সের এভরি ইয়ার এই টপিক থেকে কোশ্চেন আসছে। তাহলে ভাইয়া কি করতে হবে? ঝটপট কমপ্লিট করে ফেলতে হবে। নেক্সট 5 মিনিটস তুমি আমাকে দাও, আমি তোমাকে ঢাবিতে একটা এমসিকিউ কমপ্লিট করে দেব এবং এই এমসিকিউটা তুমি ঢাবিতে তো পাবেই, বাংলাদেশের প্রত্যেকটা ইউনিভার্সিটির জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আসো তাহলে আমরা আজকে শুধু 3টা বছরের প্রশ্নই সলভ করাবো না, আমরা গুরুত্বপূর্ণ কিছু টপিকও কমপ্লিট করব। একদম শুরুতে যে টপিকটা রয়েছে সেটা হলো আবিধানিক ক্রম। এই যে অভিধান, অভিধান থেকে প্রশ্ন হয়। তার আগে আমি একটু দেখে নেব যে তোমরা কে কোথা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছো। আমি একটুখানি কমেন্টে তোমরা জানাবা কে কোথা থেকে আজকের ক্লাসটিতে যুক্ত হয়েছো। আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতে চাই। স্যার, আমাদের ফাইনাল ইয়ারের সবগুলো গ্রুপে দিয়ে দেন। ওকে, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকে যুক্ত হচ্ছে, কিন্তু দুঃখের বিষয় হলো তোমরা কিন্তু এটি শেয়ার করতেছো না। এবং যারা যারা এই ক্লাসগুলো দেখতেছো, তোমরা একটা বিষয় দেখো তো ভাইয়া, এই যে এখানে একটা লাভ রিয়াক্ট দেওয়ার অপশন আছে, এখানে একটু ক্লিক করে দাও, একটু লাভ রিয়াক্ট দিয়ে দাও। আমি তোমাকে, তোমার এটা মনেই হবে না যে ভাইয়া একটা ফ্রি ক্লাস নিচ্ছে। যারা ইউটিউবে দেখতেছো, তোমরা কিন্তু পরবর্তীতে এই রকম আরো ক্লাস পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা। আচ্ছা, আমি একটুখানি 1 মিনিট কমেন্ট পড়ে তারপরে ক্লাসে জাম্প করব। অনিকা ইসলাম মৌরি বলতেছে শেরপুর থেকে। জিউন ইউসা, সে বলেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমএসটি সুমা বলছে শেরপুর। ফেনী থেকে নুসরাত বলছি। তাপসী বলছে গাইবান্ধা থেকে। চট্টগ্রাম থেকে মিনহাজ। আফিয়া পারভিন সেতু সিরাজগঞ্জ থেকে, এটা আমার নিজের হোম ডিস্ট্রিক্ট। তানজিলা আক্তার মিম বলছে খুলনা থেকে। সাদিয়া সুলতানা বলছে আসসালামু আলাইকুম, আমি ফরিদপুর থাইকা নাকি থাকিয়া, যাই হোক ঠিক আছে ভাইয়া, তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকের ক্লাসে আরো কিছু চমক রয়েছে, তোমরা একটু পরেই দেখতে পাবা। যারা যারা ক্লাসটিতে যুক্ত হয়েছে 196 জন দেখতেছে, এইটা খুবই হতাশাজনক। আমাদের সাথে আরো অনেক স্টুডেন্ট আছে। শোনো, তোমরা অনেক জায়গায় অনেক পেইড পড়তে পারো, ঠিক আছে, এইচএসসি সময় তো পড়েছো, বাট আমি তোমাকে এইটুকু বলতে পারি যে ভাইয়া তোমাকে ভালোবেসে, তোমাকে স্নেহ করে, তোমাকে একটা ক্লাসে তোমাকে অনেকগুলো বিষয় কমপ্লিট করিয়ে দেবো। তুমি পরীক্ষা হলে যাওয়ার পরে ভাইয়াকে এটা স্মরণ করবা। এই জন্য
একটুখানি আমাদের সাথে থাকো শেষ পর্যন্ত। আমি বলেছি নেক্সট 5 মিনিটে আমি তোমাকে একটা টপিক কমপ্লিট করাবো যেখান থেকে ঢাকা ইউনিভার্সিটিতে প্রতি বছর কোশ্চেন হয়, তাই না? চলো সেটা শুরু করি। তোমাদের কমেন্টগুলো আমি দেখবো, তোমরা কমেন্টেও বিভিন্ন কনফিউশন গুলো লিখতে থাকবা, যেগুলো না বুঝবা আমি 5-7 মিনিট পর পর একটা করে টপিক কমপ্লিট করে আমি একটু কমেন্টে যাবো, হ্যাঁ? আর তোমরা প্রত্যেককে এটা সিরিয়াস হও। দেখো আমার নিজের ভার্সিটিতে সেমিস্টার ফাইনাল শেষ, 1 তারিখ পর্যন্ত ছুটি, সকল বন্ধু বান্ধব ঘুরে বেড়াচ্ছে, কেউ ডাকসু ইলেকশন করতেছে, কেউ ডাকসুর প্রচারণা করতেছে, কেউ ট্যুরে গেছে, দেশের বাইরে গেছে, দেশের ভিতরে ঘুরতেছে, আর আমি এই ছোট্ট স্টুডিওতে তোমাদের জন্য পড়ে আছি, তোমাদের ভালোবাসার জন্য। এখন তোমরা যদি বলো যে ভাইয়া ক্লাস করবো না, দরকার নাই, হুদাই ফাও পেছাল পাঠতেছেন, তাইলে আল্লাহ হাফেজ। কমিটমেন্ট দিছো তো, শেষ পর্যন্ত আমার সাথে থাকো, এইটুকু ভরসা রাখো, ইনশাল্লাহ তোমার অনেকগুলো বিষয় কমপ্লিট হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নেক্সট 5 মিনিট কোনো কথা বলবো না, জাস্ট একটা টপিক পড়াবো। এখান থেকে যে কমন আসে আমরা দেখিয়ে দিচ্ছি, প্রত্যেক বছর আবিধানিক ক্রম থেকে। আমি বলতে পারবো না যে প্রতি বছর সমাস থেকে আসবে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো না প্রতি বছর সন্ধি থেকে আসবে, কিন্তু আমি বুকে হাত দিয়ে বলতে পারবো যে লাস্ট 3 বছর প্রত্যেক বছর আবিধানিক ক্রম থেকে প্রশ্ন আসছে। ইংরেজি ডিকশনারি শব্দের বাংলা হলো অভিধান। অভিধানে এই যে শব্দগুলো যে সাজানো হয়, কোনটার পরে কোন শব্দটা হবে, সেটাই আবিধানিক ক্রম। এই বড় প্যারাগ্রাফ লিখছি, এইটার আর দরকার নাই, আসো। আচ্ছা একটু রিডিং পড়ি, তোমরা যা শোনো। বাংলা ভাষার বর্ণ ক্রম অনুসারে, আচ্ছা অভিধানের শব্দসমূহের ভুক্তি থাকে বাংলা ভাষার বর্ণক্রম অনুসারে, তবে কিছু কিছু বর্ণের ক্রম বর্ণমালার বর্ণানুক্রম থেকে একটু ভিন্ন হয়। সেই বর্ণের সাথে যেই বর্ণের মিল আছে, সেই বর্ণ তার পাশেই বসবে। অভিধানে বর্ণানুক্রমে এই যে ডয় শূন্য রকে ডয়ের পরে বসতে হয়, তোমরা বুঝতেছো? অভিধানের নিয়মটা কি? অভিধানের নিয়ম হলো যেই বর্ণের সাথে যেই বর্ণের মিল আছে, সেই বর্ণকে তার পাশেই বসতে হবে। যেমন ড এর পরে ডয় শূন্য র বসবে, ঢয়ের পরে ঢয় শূন্য র বসবে। বুঝেছো? এটা হলো অভিধানের নিয়ম। আচ্ছা খণ্ডত্ব, এই যে খণ্ডত্ব অর্থাৎ এটা হচ্ছে অর্ধেক ত, এইটাকে বসাতে হবে এই মূল তয়ের পরে। অন্তস্থ ওকে কি করতে হয়? এই জয়ের পরে বসাতে হয়। পরাশ্রয়ী যে বর্ণগুলো আছে, অনুস্বার, তারপরে চন্দ্রবিন্দু, বিসর্গ, এই বর্ণগুলোকে স্বরবর্ণের পরে এবং ব্যঞ্জন বর্ণের আগে যথাক্রমে বসানো হয়েছে। এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা সবাই লিখবা, এইটা সবাই লিখবা, কারণ এই লাইনটা থেকেই প্রশ্ন আসে। এই লাইনটা থেকেই প্রশ্ন আসে যে ক্ষীয় ক্ষীয় অভিধানে ক্ষীয় মূলত কোথায় বসে? আমি বিইউপিতে এই প্রশ্নটা পেয়েছিলাম। আমি আমার ভার্সিটি পরীক্ষার অভিধান থেকে দুটো ভার্সিটিতে হুবহু কমন পেয়েছিলাম। একটা বিইউপিতে আমি পেয়েছিলাম কোনটা, যে ক্ষীয় হচ্ছে যুক্ত ব্যঞ্জনটিকে ক এর পরে বসে এবং মানে খ এর আগে বসে। কেন? কারণ ক এর সাথে স, ক এর সাথে মূর্ধন্য শকে যুক্ত করলে কি হয়ে যায়? ক এর সাথে মূর্ধন্য শকে যুক্ত করলেই ক্ষীয় হয়ে যায়। সেই জন্য অভিধানে ক এর পরে ক্ষীয়টা কি হবে? বসবে খ এর আগে। এবং এখানে আরো মজার বিষয় হলো, এইটা আমি কমন পেয়েছিলাম, আর একটা পেয়েছিলাম কমন ঢাকা ইউনিভার্সিটিতে 22-23 আজকে পড়াবো। তাহলে এইটা সবাই লিখছো, সবাই খাতায় লেখো। এতক্ষণ যা পড়াইছি একটা লাইন ইম্পর্টেন্ট, যে ক্ষীয় ক্ষীয় অভিধানে ক এর পরে বসবে, খ এর আগে বসবে। তাহলে অভিধানে ক্ষীয়টা কোথায় বসে? ক্ষীয় হলো ক এর পরে বসে। এরপরে আসো ভাইয়া, উপরে উক্ত বর্ণের সাথে সকল কারগুলো স্বরবর্ণ আকারে ধারাবাহিকভাবে বসে থাকে। পরের পেজটাতে আসো, আমি দুটো জিনিস দেখাইছি। এই একটা লাইন, এই দুটো লাইন দেখলেই তোমার আজকের মতো অভিধানিক ক্রম শেখা শেষ হয়ে যাবে। জাস্ট দুটো লাইন আছে। প্রথমে উপরেরটা দেখাই। নিচে বাংলা বর্ণমালার বর্ণানুক্রম এবং অভিধানের বর্ণানুক্রম দেখানো হলো। দেখো ক্লাসটা না মাত্র 284 জন করতেছো ভাইয়া। এইটা আমাদের ফার্স্ট ক্লাসটা 500+ স্টুডেন্ট দেখেছিল, বাট মানে লাইভে এইটা আমাদের জন্য একটুখানি লজ্জার। আমরা এত স্টুডেন্টকে পড়াচ্ছি, বাট তোমরা হয়তো ক্লাসটা শেয়ার করতেছো না। জাস্ট একটু শেয়ার করে সাথে থাকো। তাহলে স্বাভাবিক বর্ণানুক্রমটা কেমন? স্বরে অ, স্বরে আ, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ রি, এ, ওই, এগুলো আমরা জানি।
এগুলো আমরা জানি না, এ ওই ও ও এগুলো এরকম নিয়মে হয়ে থাকে। তারপরে কি আছে, ক খ গ ঘ ম চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ মূর্ধন্য ন ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম, এগুলো আমরা জানি, তাই না? এইবার ভাইয়া তাহলে আবিধানিক ক্রমে চেঞ্জটা হয় কোথায়? জাস্ট কয়েকটা জায়গায়। এই কয়েকটা জায়গায় দেখলে তোমার হয়ে যাবে। যেমন আবিধানিক ক্রম অনুসারে ভাইয়া এই স্বরবর্ণের পরেই এই পরশ্রয়ী বর্ণ তিনটা চলে আসবে। সবাই লেখো, খাতায় লেখো। অভিধানে অভিধানে স্বরবর্ণের পরে পরশ্রয়ী বর্ণ হয়। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু কোথায় হবে? অভিধান, অর্থাৎ আবিধানিক নিয়ম, অভিধানিক নিয়ম, অভিধান অনুযায়ী। তাহলে আবিধানিক নিয়ম অনুযায়ী কি হবে? স্বরবর্ণের পরে পরশ্রয়ী বর্ণ হবে, স্বরবর্ণের পরে পরশ্রয়ী বর্ণ হবে অভিধানের নিয়ম অনুযায়ী। তাহলে কি হয়েছে? এই যে 11টি স্বরবর্ণের পরেই অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তাহলে আমরা ফার্স্ট একটা চেঞ্জেস পেলাম। তাহলে প্রথমত কি পেলাম? অভিধানের নিয়ম অনুযায়ী ফার্স্টে কি পেলাম? স্বরবর্ণের পরে 3টি পরাশ্রয়ী বর্ণ হয়। সেকেন্ড চেঞ্জ যেটা পাবো সেটা হলো ক এর পরেই ক্ষীয় হয়, অর্থাৎ খ এর আগেই ক্ষীয় হয়। ক্ষীয়টা কোথায় বসে? সবাই কমেন্ট বক্সে লেখো, 317 জন দেখতেছো, সবাই কমেন্ট বক্সে লেখো তো ভাইয়ারা আমার, ক্ষীয়টা কোথায় হবে রে? ক এর পরে, খ এর আগে। ক্ষীয়টা কোথায় হবে? ক এর পরে, খ এর আগে ক্ষীয় হবে। সবাই লিখছো? আচ্ছা, আমিনা খাতুন সুমাইয়া বলছে সিরাজগঞ্জ থেকে, আখি আলম, ফারিয়া তাসনিম নিতুকে, এমএসটি খাদিজা আক্তারকে সে হচ্ছে মেনশন করেছে। তানজিনা আক্তার মিম বলেছে আমি 5 জনকে শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ ভাইয়া। তহুরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ। জয়নব আকন্দ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। এমএসটি সুমি বলছে কয়ের পরে ক্ষয়ের আগে, রাইট, থ্যাংক ইউ। আমরা তাহলে চলে যাই। তাহলে আমরা প্রথমে কি পেলাম? যেগুলো পরাশ্রয়ী বর্ণ, পরাশ্রয়ী বর্ণ অভিধানে কোথায় হয়? স্বরবর্ণের পরে হয়। স্বরবর্ণের পরে 3টে পরাশ্রয়ী বর্ণ হয়েছে। ক্ষীয় কোথায় হয়? কয়ের পরে, ক্ষয়ের আগে, কয়ের পরে, ক্ষয়ের আগে, কয়ের পরে, ক্ষয়ের আগে ক্ষীয় হয়। এরপরে আসো ভাইয়া আমরা কি চেঞ্জেস পেলাম? এরপরে পেলাম এই যে ডয় শূন্য র এবং ঢয় শূন্য র এবং খণ্ডত্ব। তাহলে ডয় শূন্য র হবে ডয়ের পরে, ঢয় শূন্য র হবে ঢয়ের পরে এবং খণ্ডত্ব হবে বড় তয়ের পরে। ডয় শূন্য র হবে ডয়ের পরে, ঢয় শূন্য র হবে ঢয়ের পরে, খণ্ডত্ব হবে বড় তয়ের পরে। তোমরা বুঝেছো? আবার বলছি, সবাই মনোযোগ দিয়ে শোনো। তাহলে ডয়ের পরে ডয় শূন্য র, ঢয়ের পরে ঢয় শূন্য র, এরপরে খণ্ডত্ব বড় তয়ের পরে, বড় তয়ের পরে খণ্ডত্ব, কয়ের পরে ক্ষীয় হয়, ক্ষয়ের আগে ক্ষীয় হয়, স্বরবর্ণের পরে পরাশ্রয়ী বর্ণ হয়, স্বরবর্ণের পরে পরাশ্রয়ী বর্ণ হয়। যেমন অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু কোথায় হবে? স্বরবর্ণের পরে হবে। আবিধানিক নিয়মটা কি? আবিধানিক নিয়ম হলো যেই বর্ণের সাথে যেই বর্ণের মিল আছে সেটা তার পরে হবে। যেমন ডয়ের পরে ডয় শূন্য র, ঢয়ের পরে ঢয় শূন্য র, তয়ের পরে খণ্ডত্ব হবে রে। বুঝেছো? আচ্ছা, আর একটা আছে রে, সেটা হলো অন্তুস্থ জয়ের পরে অন্তুস্থ। আচ্ছা, দেখেছো? তাহলে আমাদের এইটাই ছিল আবিধানিকের নিয়ম। তোমরা এই পেজটা প্রত্যেককে স্ক্রিনশট নাও। 3, 2, 1 অ্যাকশন। হয়েছে? হয়েছে? আচ্ছা, আমরা আজকে আবিধানিক ক্রমের নিয়মে যাব, আবিধানিক ক্রমের নিয়মে যাব। আচ্ছা, আমরা আমি এখন একটা কোশ্চেন করব। আমি কোশ্চেনটার রাইট অ্যান্সারটা একটুখানি আমি একটু স্যারকে, আমাদের ইংলিশের বস জাওয়াদ স্যারকে একটু আহ্বান করতেছি, স্যার যদি কষ্ট করে আসতেন। আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। এই যে এতক্ষণ ধরে আমি চিল্লিয়ে চিল্লিয়ে গলার 12টা বাজায় দিচ্ছি, আপনি যদি একটু এই প্রশ্নটা, আমি ওদেরকে বলেছি যে প্রত্যেক বছর একটা টপিক থেকে ঢাবিতে প্রশ্ন আসবে। ওরা অনেকে সমাস পারে না, সমাস শিখতে সময় লাগে, সন্ধি শিখতে সময় লাগে, কারক শিখতে সময় লাগে, প্রকৃতি প্রত্যয় সময় লাগে। কিন্তু এটা এমন একটা টপিক
যেটা 2 লাইনের ভিতর পুরো টপিক কমপ্লিট। তাই ইয়েস, আমরা অলরেডি কমপ্লিট করে ফেলছি। এইটা থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসছে, আমি লাস্ট 3 বছরের 3টা প্রশ্নই দেখায় দেব। আজকে এটা হলো স্যার আমাদের ফার্স্ট প্রশ্নটা। আচ্ছা, উত্তর দিতে হবে স্যার মানে আমরা ফার্স্ট প্রশ্নটা নিয়ে আর কি আজকে শুরুতে ডিল করতেছি। কি বলছে এখানে স্যার চেয়েছে হচ্ছে আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ অ্যালফাবেটিক্যাল অর্ডার বের করতে হবে। ইয়েস স্যার, আমি জাস্ট প্রশ্নটা আর কি একটু বুঝতে চাচ্ছি স্যার, আপনি একটু ওদেরকে বুঝাই দিতেন। আচ্ছা, তার মানে হলো এখানে আমার বলা হয়েছে যে আবিধানিক বর্ণানুক্রম অনুযায়ী, আবিধানিক বর্ণানুক্রম ফলো করে কোন শব্দগুলো লেখা হয়েছে, মানে বেসিক্যালি সিরিয়াল মেনটেন করছে কোনটাতে, তাই না স্যার? জি স্যার, এটাই স্যার। তাহলে আমার এখন ফাইন্ড আউট করতে হবে কি সিরিয়ালটা। আচ্ছা, তাহলে আমি যদি একদম প্রথমটার দিকেই তাকাই, তাহলে সরেও দিয়ে শুরু। জি স্যার। এটাও সরেও, এটাও সরেও, এটা সরেও, তাহলে তিনটেতে একটা হয়ে গেল। তাহলে কি আমরা কি করব? পরের বর্ণটাতে চলে যাব। জি স্যার, আমরা পরের বর্ণটাতে যাব। পরের বর্ণটাতে দেখি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমার অনুস্বর আছে, অনুস্বর না এটা? জি স্যার, অনুস্বর আছে আর ক আছে। আচ্ছা ভালো, এখন কথা হচ্ছে অনুস্বর একটা পরশ্রয়ী বর্ণ। জি স্যার। পরশ্রয়ী বর্ণ কোথায় থাকে স্যার? স্যার পরশ্রয়ী বর্ণ স্বর বর্ণের পরে হবে, ব্যঞ্জন বর্ণের আগে হবে। আচ্ছা, তার মানে ক এর আগে হয়ে যাবে। ক এর আগে এখানে অনুস্বর আসছে, মানে এই দুইটা ঠিক আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভালো, মানে তোমরা বুঝতেছো কিনা, আমরা এতক্ষণ যেটা পড়ালাম যে আমাদের অনুস্বার এইটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, 3টা আছে স্যার। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এগুলো হচ্ছে এই ব্যঞ্জন বর্ণের আগে হবে, স্বরবর্ণের পরে হবে। তার মানে এই দুটোর অর্ডার কিন্তু মেইনটেইন হইছে। এরপরে আসছে কোনটা স্যার? এরপরে দুইটা দেখি। এরপরে হচ্ছে ক, আর তারপরে হচ্ছে এখানে হচ্ছে উমু আসছে না, যুক্ত বর্ণ। জি স্যার, উমু আসছে স্যার। আচ্ছা, তাহলে যেহেতু উমু আমার ক এর পরে আসে, জি স্যার, তাহলে তো এখানে আমার আবিধানিক বর্ণানুক্রম ফলো করা হয়ে গেছে স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আমরা বাকিগুলো কেন হলো না? আচ্ছা, এইখানে জাওয়াত স্যার কিন্তু ইংলিশের টিচার হলেও কি চমৎকার ভাবে বাংলার একটা সমাধান বের করে ফেলছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ঢাবিতে চান্স পাবেন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ও আচ্ছা, আপনি তো ল ডিপার্টমেন্টে পড়তেছেন। স্যার কিন্তু অলরেডি ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে পড়তেছে, তার মানে আর ঢাবিতে চান্স পাওয়ার দরকার নাই। আচ্ছা, তোমাদের দরকার তোমরা বাকিগুলো দেখো। স্যার প্রত্যেকটা এই যে শুরুটার সাথে কা আছে, এটাও কা আছে, এটা কু আছে, প্রথমটা কিন্তু মিলছে, কারণ কার পরেই তো কুই হবে, আর পরেই তো উ হবে, মিলছে। পরেরটা কি হবে? কারগুলা মিলছে আর কি, আকার রসিকের দীর্ঘইকার ওই অনুপাতে প্রত্যেকটাই ক আছে, প্রত্যেকটার সাথে সেকেন্ডটাও মিললো। এবার থার্ডটা দেখি স্যার, এটা হলো জ। আচ্ছা স্যার, জ কি চ আর পরে হয় না আগে হয়? চ ছ জ স্যার আগে আগে আগে। তার মানে স্যার এখানে ডিসঅর্ডার হয়ে গেছে। আচ্ছা, তাহলে ওটা বাদ, এটাও বাদ গেল বাদ। আচ্ছা স্যার, তারপরে এটা। এরপরে যদি স্যার আমরা বাকিগুলো দেখি যে এই জায়গাটিতে স্যার কি হচ্ছে, গড় সাথে স্যার। স্যার এখানে আমার মনে হয় কি জানেন, এখানে ফার্স্ট চান্সে এটাকে বাদ করে দেওয়া যাবে, কারণ হচ্ছে এই দুটাতেই হচ্ছে কার আছে, কিন্তু এটাতে কোনো কার নাই। এই অর্ডারেই তো এটা বাদ করে দেওয়া যায়, কারণ যেটার কার নাই ওর আগে থাকার কথা ছিল না। জি স্যার, ইয়েস ইয়েস, তারপরে কারগুলো আসবে। ইয়েস স্যার, তাহলে এইটা প্রথমেই বাদ। দেখো এটার সাথে কিছু নাই, তার মানে এইটা কিন্তু সবার আগে আসছে। যার কেউ নাই তার আছে ও, মানে কিছুই নাই না স্যার, এটাই মানে যার কেউ নেই স্যার। যেমন ক, কর সাথে একটা অ আছে, খ, গ, ঘ, একটি অ, এই যে ও আসতেছে স্যার, তার মানে এর সাথে একটা অ ছিল, হ্যাঁ, কিন্তু তাকে কি করছে এরা কুটনামি করে পাঠায় দিছে। তার মানে এটা প্রথমে ডিসঅর্ডার, বাদ। ওকে, তারপরে হচ্ছে স্যার এইখানে তো মিলছে মনে হয় না স্যার, এখানেও ঝামেলা বাঁধছে, তিনটাই দ আছে, কিন্তু কারে গিয়ে ঝামেলা স্যার। রিকার হচ্ছে দীর্ঘ ইকার আর একারের আগে আসে না। না স্যার, এই ঠিক আছে ঠিক আছে, রিকার হচ্ছে দীর্ঘ ইকারের পরে আসবে, আকার হ্রস্ব ইকার দীর্ঘ ইকার হ্রস্ব উকার দীর্ঘ উকার রিকার, তারপর হচ্ছে একার। তাহলে এটার হচ্ছে মাঝখানে আসার কথা ছিল, মাঝখানের জিনিস চলে গেছে বাইরে, তার মানে এটাও ভুল, তাই না স্যার? জি স্যার, পারছি না স্যার। এইখানে শুধু এইটাই না, এর পরের গুলো যদি আমরা দেখি যে ক খ গ ঘ উম চ ছ জ ঝ ঞ, তো স্যার এই যে হটা স্যার এবং তালব্য শটা স্যার, এই দুটোতেও স্যার আমরা একটা বিশাল পরিবর্তন দেখতে পাচ্ছি, এবং এইটা স্যার কোনোভাবেই মিলতেছে না। এখানে আমরা আরো কয়েকভাবে এর ভিতরে ভুল পাচ্ছি, এর ভিতরেও ভুল পাচ্ছি, এর ভিতরেও ভুল পাচ্ছি। আমাদের একমাত্র মিলেছে ক। ওকে, তার মানে রাইট অ্যান্সার ক হয়ে গেছে। এবং এইটা মিলানোর জন্য কিচ্ছু জানা লাগে নাই। এইখানে স্যার ছোট্ট একটা জিনিস জানা লেগেছে, যে সেটা হচ্ছে
অনুস্বর, অনুস্বর যেহেতু একটি পরাশ্রয়ী বর্ণ, এটা সিরিয়ালে আগে চলে আসছে। রাইট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1 মার্ক নিশ্চিত। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি বলি, আমি নিজেও এই জিনিসগুলো পড়ে আসছি আজ থেকে আরো 5 বছর আগের কথা। আমি নিজে কিন্তু বাংলা পড়াই না, বাংলা পারিও না অত ভালো করে। তারপরেও দেখো আমি জাস্ট পেছনে বসেছিলাম, বসে বসে আমি একটা কাজ করতেছি। ওই জায়গা থেকে নোমান স্যার আমাকে টেনে উঠায় নিয়ে আসছে। আমি কিন্তু স্যারের কথা পুরোটা শুনেও নাই মনোযোগ দিয়ে, আমি জাস্ট অল্প একটু শুনছি, আমার কানে যতটুকু গেছে ততটুকুতে আমি কিন্তু উত্তরটা করে দিয়ে আসলাম। জিনিসটা এতটা সহজ। এবং এই একটা জিনিস মানে হচ্ছে পরীক্ষায় 1 মার্ক কমন, এবং 1 মার্কের যে কি দাম এটা তোমরা ফিল করবে যখন নোমান স্যার এটা এক্সপ্লেন করবে। স্যার 1 মার্ক, অনেকে মনে করে আরে 1 মার্ক, স্যার 1 মার্কের ভ্যালু সম্পর্কে যদি একটু বুঝি। স্যার 0.25 এর জন্য স্টুডেন্টদের চান্স হয় না, এবং 1 মার্কের জন্য সিরিয়ালটা 500-700 বা 1500 পরে চলে যায়। ঠিক আছে, এইটা নিয়ে তোমরা কয়টা দিন পরে বুঝবা। আমি নিজে চান্স পাওয়ার পরে দেখেছি যে আমার যেই ফ্রেন্ডটা আমার চেয়ে 1 মার্কস বেশি পেয়েছে, ও আমার থেকে প্রায় 250 সিরিয়ালের উপরে ছিল, 250 থেকে 350 উপরে। তো 1 মার্কের গুরুত্ব নেওয়ার কথা বলতে চাই না। চলো আমি তোমাদের আর একটা কাজ করব। এইটা ছিল কত সেশনের রে? এইটা ছিল 24-25 সেশনের। আমি তোমাদেরকে একটু 23-24 সেশনেরটা দেখাই তো দুষ্টরা, আসো দেখিনি। এই যে 23-24 সেশনে চলে এসেছি। 23-24 সেশনের তোমরা অ্যান্সার করবা। এবার অ্যান্সার করবা তোমরা যে আবিধানিক ক্রম অনুসারে সাজানো শব্দগুচ্ছ কোনটি। তোমরা বলো, এইটা দেখো তো, সবাই মিলিয়ে দেখবা। একতা। আচ্ছা, শাহাদত হোসাইন বলছে ভাইয়া রিটেনের জন্য কি করব? ভাই আজ প্রথম আমায় আপনার লাইভে ক্লাস করছি আমি। আচ্ছা, কিন্তু ইউটিউবে করে, আচ্ছা যাই হোক, শোনো, আমরা আমরা তোমাদেরকে রিটেনের উপরেও কিন্তু ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? এবং আমাদের রিটেনের স্পেশাল ক্লাসগুলো করলে ইনশাল্লাহ সব কভার হয়ে যাবে। তোমরা এগুলো নিয়ে নিশ্চিন্তে থাকো। আজকের ক্লাসটা জাস্ট দেখো, আজকের একটা ক্লাস থেকে কতগুলো টপিক কভার হয়ে যায়। অ্যাডমিশন টেস্ট কঠিন না, অ্যাডমিশন টেস্ট সহজ। এখানে 1.5 লাখ 1 লাখ স্টুডেন্ট একটা ইউনিটে পরীক্ষা দিচ্ছে, সবাই গোল্ডেন এ প্লাস পাও, সবাই 4 পয়েন্ট পাও, সবাই 3.50 পাও। বাট এইখানে অনেক গোল্ডেন এ প্লাস পাও স্টুডেন্ট চান্স পাবে না, অনেক 3.50 পাও স্টুডেন্ট চান্স পাবে, শুধু তার স্মার্ট টেকনিক জানার জন্য, কতটা সহজভাবে বিষয়টা শিখতেছে। তোমরা অ্যান্সার দিচ্ছ রে? হ্যাঁ, ক বলেছে তরিকুল ইসলাম, রিয়া ইসলাম, মিমি আক্তার, আব্দুল হাদি, নাফিসা ইসলাম, সাইদা, সাইমা জহির, পুষ্পিতা আক্তার, মার্জিয়া, ইউষা। আচ্ছা, আর অনেকেই বলতেছে ক। মাহমুদ আমিম, নাজমুস সাকিব তামিম। ওকে, হ্যাঁ এই দেখো, নাজমুস সাকিব তামিম বলতেছে যে আমার ফুফাতু ভাই 0.25 এর জন্য ঢাবিতে চান্স পায়নি। কাহিনীটা সত্য। আমার এমন অনেক ফ্রেন্ড আছে যারা 0.25 এর জন্য শত শত সিরিয়াল পিছনে। ভাইয়া এটার অ্যান্সারটা যারা যারা ক বলেছো তোমাদের থ্যাংক ইউ, তোমাদের অ্যান্সার রাইট হয়েছে। এবার আমি একটু এক্সপ্লেন করে দেই, ওকে, যে ভাইয়া এইখানে ঝামেলাটা কোথায় হচ্ছে আর কেন এটা এমন হলো। আসো, কটা কেন হলো একটু দেখে নাও। হ্যাঁ, সবাই ক্লাসটা শেয়ার করতেছো, এটা খুবই দুঃখজনক, তোমরা ক্লাস শেয়ার করো না। দেখো, আবিধানিক ক্রমে সাজানো একতা, ভাইয়া ক, এ ক, ওকে। তাহলে এ সবগুলোতেই এ আছে, আমি একটু কলম নেই পেন নেই, সবগুলোতেই এ আছে, মিল আছে, সবগুলোতে ক আছে। আচ্ছা, কর সাথে কি আছে? প্রথম কর সাথে আছে অ, অ মানে কিছুই নাই, অ, অত দেখা যায় না। তারপরে হচ্ছে আ। আচ্ছা, আ কি ওর পরে হয়? ইয়েস, আ ওর পরে হয়, তার মানে এটা রাইট। আচ্ছা, তারপরে আছে উ। আচ্ছা, রস্য উ, রস্য উ কি স্বরে আর পরে হয় না আগে হয়? অবশ্যই পরে হয়, তার মানে 1 একা 21 মিলেছে, মিলেছে তো। আচ্ছা, তারপরে তর পরে হয় তালব্য, ত ত তালব্য, ওকে মিলছে। এটা দেখো মেলে কিনা। কবি, কাব্য, কবিতা মিলছে না রে। কবি, কবির পরে হতো কবিতা, তারপরে হতো কাব্য। কারণ এই কর সাথে কিছুই নেই, তারপরের কর সাথে আ আছে, তার মানে এই দুটো ঠিক আছে। কিন্তু তারপরের সাথে আবার কিছুই নেই, তাহলে তো হবে না বাবা। তাহলে এই কটা আগে আসতে হতো, কবিতাটা আগে আসতে হতো, তার মানে এইটা মিলল না। একইভাবে দেখো তো, ফুল, ফল, ফলন মিলল না। ফল আগে আসতে হতো, কারণ আগে হবে অ, তারপর হবে উ। আগে অ,
তারপরে উ, অ, তারপরে আসবে উ, আগে উ আসলে পরে অটা হবে না, তার মানে এটাও বাদ। বুঝতেছো তো? মঞ্চ, মালঞ্চ, আবার মঞ্জুর, না এই মঞ্জুরটা আগে আসতো, মালঞ্চটা পরে যেত, তাহলেও হয়তো মিলতো, তার মানে এটাও বাদ। এইটা তোমরা ক বুঝেছো তাই না? এবার আসো তো ভাইয়া তার পরের কোশ্চেনটা একটু দেখাই তোমাদেরকে আমি, মানে অভিধান নিয়ে 22-23-এরটা দেখাই, মানে আমার নিজের সেশন, আমি যে সেশনে ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম সেই বছর ঢাবিতে আবিধানিক ক্রম নিয়ে এই প্রশ্নটি হয়েছিল। দেখো ভাইয়ারা, আশা, আলো, আসমান, অনেক, অতিশয়, অনাবিল, এইটা তোমরা অ্যান্সার করো তো। সাতের কি হবে? সাতের কি হবে? সাতের কি হবে? সুভাষিনী, সে সহায়কে কমেন্ট করছে, ভাইয়া ক্লাস অনেক ভাল লাগে, আমারও অনেক ভাল লাগে, তোমরা এত চমৎকার করে ক্লাস করো, তোমাদের ক্লাস করা দেখে আমি মোটিভেশন পাই। আমার সব ফ্রেন্ডরা পাহাড়ে গেছে, সমুদ্রে গেছে, আর আমি ছোট্ট স্টুডিওতে পড়ে আছি তোমাদের জন্য, তাই না? তোমাদের ভালোবেসে, তো তোমরাও ভালোবেসে এই ভালোবাসাটা ছড়িয়ে দিতে হবে। তোমরা এইচএসসির সময় ভালোবাসাটা ছড়িয়ে দিতে, আজকে আমি চাইবো যে প্রত্যেককে এই ভালোবাসাটা ছড়িয়ে দিবে। হ্যাঁ, তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও, ফ্রেন্ডদেরকে শেয়ার করে দাও, বাট তোমরা সেটা করতেছো না। একটা কথা মনে রাখবা, অ্যাডমিশন টাইমে তুমি কতটা উদার হবা, সবাইকে সহযোগিতা করার মনোভাব রাখবা, তার উপর নির্ভর করে তোমার কাছে অনেক কঠিন বিষয় সহজ হয়ে যাবে। তুমি যদি ভাবো আমি লুকিয়ে লুকিয়ে একা একা পড়ে পুরো দুনিয়া উলট পালট করে ফেলবো, তাহলে জিনিসটা খারাপ হবে। তাহলে আশা, আলো, আসমান, এখানে প্রবলেমটা হচ্ছে কোথায় ভাইয়া? আশা, আলো, আসমান, এইটা তো একদম ফার্স্ট থেকেই এই পরের অক্ষরগুলো আমাদের কোনোটাই অর্ডার মেনটেন হচ্ছে না। অনেক, ত, থ, দ, ধ, তারপরে হয় দন্ত ন, তার মানে দন্ত নটা তর পরে হয়, তার মানে এটাও বাদ, এটা ন আগে চলে আসছে। ইলিশ, ইতিহাস, এই ইতি, এই যে তটা আগে আসে, লটা পরে আসে, তার মানে এটাও হলো না। কিন্তু এইটা হয় কিনা দেখো তো, উচ্চ, উঠ, উঠতি, আচ্ছা চর পরে কি ট হয়? দেখো তো, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ইয়েস, ট হচ্ছে চর পরে হয়, তার মানে এটা রাইট। এরপরেরটা দেখি তো, টর পরে হয় ঠ, তার মানে চর পরে হয় ট, এটা কিন্তু আর আগে হয় না, চর পরেই হয় ট এবং টর পরেই হয় ঠ, তার মানে রাইট অ্যান্সার ঘ। তাহলে তোমরা আমাকে বলো তো, লাস্ট 3 ইয়ার্স এর আবিধানিক ক্রমের কোশ্চেন গুলো তোমরা নিজেরা এবার সলভ করতে পারো, পারো না সবাই? গ্রেট। আসো আমরা তাহলে ভাইয়ারা চলো আমরা ইয়েতে চলে যাই, আজকের আমরা বাকি কোশ্চেন গুলো একটু দেখি। এই কোশ্চেনটা আমরা সলভ করে ফেলছি, অংশ, ওয়াকাল, অঙ্ক হবে। নেক্সট কোশ্চেনটাতে আসো। ক্রমাগত, ভুল করো না, এই বাক্যটিতে ক্রমাগত শব্দটি কি হবে? সবাই কমেন্টে লেখো, ক্রমাগত, ভুল করো না বাবা, এই ক্রমাগত শব্দটি কি হবে? সবাই কমেন্টে লেখো। শাহরিয়ার, ইফতেখার, সাদিয়া সুলতানা লিখেছে ঘ নাম্বার হবে রে। এই, তুমি এইভাবে বলছো কেন? কমেন্টে মানুষ এভাবে বলে রে? ও আচ্ছা আচ্ছা, সব তো এক বুঝতেছি না ভাইয়া, বুঝতে একটু সময় লাগবে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। আমি তোমাদেরকে প্রত্যেক সোমবার এবং বুধবার সন্ধ্যা 7টায় ক্লাস নেব। এবং আরেকটা কথা বলে রাখি, যারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হও না এখনো, তোমরা কিন্তু 30শে আগস্ট পর্যন্ত, সরি 31শে আগস্ট পর্যন্ত, 31শে আগস্ট রাত পর্যন্ত একটা অফার পাচ্ছ। এই অ্যামাউন্টটা না পুরো দ্বিগুণ হয়ে যাবে 31শে আগস্টের পরে, তখন হয়তো তোমরা আর এই অফারে ভর্তি হতে পারবে না। এখন 1450 টাকায় ভর্তি হতে পারছো, 1450 টাকা। যারা যারা ভর্তি হতে চাও ঝটপট ভর্তি হয়ে যাও। হা, ভাইয়া দুইয়ের গ কে বলছে রে? তারিনা তারু, কুসুম কলি, ও কুসুম কলি, তারিনা তারু, আচ্ছা। তারপরে 5 কয়ের পরে দুইয়ের গ, ওকে, সুভাষিনী, রাইট। দেখি তো তোমরা কি বললে। তোমরা বলছো ভাইয়া ক্রমাগতটা ক্রিয়া বিশেষণ হবে। এই ক্রিয়া বিশেষণ কি রে? বিশেষণ কাকে বলে? বিশেষণ হলো যাহা বিশেষ্য, কাকে কাকে নিয়ে কাজ করে এটা মনে রাখবা। বিশেষণ কাজ করে দুটো জিনিসকে নিয়ে, বিশেষণ কাজ করে বিশেষ্যকে নিয়ে, সর্বনামকে নিয়ে। সর্বনাম হয়ে গেছে রে, সর্বনাশ না, সর্বনাম।
তাহলে বিশেষ্য এবং সর্বনাম নিয়ে কাজ করে কে? বিশেষ্য এবং সর্বনাম নিয়ে কাজ করে বিশেষণ। এই বিশেষণ হয় টোটাল 11 ধরনের বিশেষণ। আমরা এগুলো পরবর্তীতে পড়বো। আজকে জাস্ট এইটুকু মনে রাখো, ক্রিয়া বিশেষণ কাকে বলা হয়? যে বিশেষণ ক্রিয়ার দোষগুণ বর্ণনা করে। তাহলে ক্রিয়ার দোষগুণ বর্ণনা করলে কি হয়? ক্রিয়া বিশেষণ হয়। যেমন এখানে কি বলছে? ভুল করো না। বলে কেমন ভুল করো না? ক্রমাগত ভুল করো না। তাহলে ক্রমাগতটা কাকে মডিফাই করতেছে? এই যে ভুল করা, কাজ, ক্রিয়াকে মডিফাই করতেছে, সেজন্য কি হয়ে যাবে রে? ক্রমাগত ভুল করো না একটি ক্রিয়া বিশেষণ হয়ে যাবে। তোমরা আশা করি বুঝেছো। তোমরা বুঝেছো? বলো দেখি ক্রিয়া বিশেষণ কেন হলো? কারণ ক্রিয়াকে মডিফাই করেছে। ভুল করো না, কেমন ভুল করো না? তাকে প্রশ্ন করলে আমরা পেয়ে যাচ্ছি ক্রমাগত ভুল করো না। ক্রমাগত ভুল করো না, তার মানে এই যে বিশেষণটা কাকে মডিফাই করতেছে? এই বিশেষণটা ভুল করো নাকে মডিফাই করতেছে, ক্রমাগত হবে, তাহলে ক্রিয়া বিশেষণ হবে। এর পরের প্রশ্নটাতে আসো। বৈষম্য বিরোধী শব্দটি যেই সমাসে নিষ্পন্ন। প্রত্যেককে কমেন্টে ঝটপট উত্তর দিয়ে দিবা। বৈষম্য বিরোধী শব্দটি যেই সমাসে নিষ্পন্ন, প্রত্যেককে কমেন্টে ঝটপট অ্যান্সার দিয়ে দিবা। বৈষম্য বিরোধী কি হবে রে? প্রত্যেককে কমেন্টে ঝটপট উত্তর দিবা। উত্তর পারি, বাট কেমনে হয়েছে সেটা জানতাম না। কেন রে ভাইয়া আমার? জানতে হবে যে। হ্যাঁ লোপা, বিশেষণ হবে। ক্রিয়া বিশেষণ তাসনিয়া মেহরিন। তারিনা তারু লিখেছে কে? 3 খ। উলাকছি খান, তোমার নাম কি রে ভাই? উলাকছি, উলুক খান জাহান আলী। আচ্ছা, একটা মিল আছে। আচ্ছা, শুভা বলেছে কি? শুভা, তুমি কি বোবা শুভা যে কথা বলতে পারে না? আহা, সর্বশী পাঙ্গুলি ছোট্ট ছোট্ট বন্ধু ছিল, গোয়াল ঘরের ভিতর গিয়ে তাদের সাথে কথা বলতো। প্রতাপ তার জন্য পান বানিয়ে নিয়ে যেত, ছিপ ফেলে মাছ ধরতো। ছোট্ট শুভা, খুব মায়া লাগে শুভার জন্য। তোমরা দোয়া করবা শুভা যেন ভালো থাকে। আচ্ছা, দেখো রে, আহা দেখিয়ে ফেলছি। বৈষম্য বিরোধী যে সমাসে নিষ্পন্ন হবে কি হবে? এর আছে। বৈষম্য এর বিরোধী র বা এর থাকলে কি হয়? তৎপুরুষ সমাস হয়। র বা এর থাকলে তৎপুরুষ সমাস হয়। বৈষম্যের বিরোধী তৎপুরুষ সমাস হবে। তাহলে তৎপুরুষ সমাস কি হবে ভাইয়া? র বা এর থাকলে, র বা এর থাকলে কি হয়? র বা এর থাকলে তৎপুরুষ সমাস হয়। বৈষম্য এর বিরোধী। এরপরে আসো, তোমরা আশা করি আগেরটা বুঝেছো, তাই না? বলো তো দুষ্টরা, বুঝেছো না? তৎপুরুষ সমাস কাকে বলা হয়? দ্বন্দ্ব সমাস কি? দ্বন্দ্ব সমাসে মিলন হয়, বিরোধ হয়। সাপে নেউলে, হাসিনা খালেদা। হ্যাঁ, তারপরে এই দুষ্টামি করবা না, ওকে? এগুলো কিন্তু সিরিয়াস কথাবার্তা। এটা মিল মহব্বত বোঝায়, স্বামী স্ত্রী, ঠিক আছে? আহ তারপরে যে পকি পকি, হ্যাঁ, এগুলো মেলে কিনা আমি জানি না, বাট তোমরা মিলিয়ে নিবা। তাহলে মিল থাকলে ভাই বোন, হ্যাঁ, বন্ধু বান্ধবী, স্বামী স্ত্রী, এগুলো সবই কি? দ্বন্দ্ব সমাস। আচ্ছা, তাহলে তোমার তৎপুরুষ সমাস দেখলা। মানুষের মধ্যে ভাইয়া আমার, এটা তো একদম মূল বই থেকে লাইন তুলিয়ে দিয়েছে রে। মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচনীয়, তার চেহারা কি? আমি সেদিন আমার মায়ের সাথে যাচ্ছিলাম, হঠাৎ করে বাইরে থেকে, পাশের বগি থেকে কেউ বলছিল, এই বগিতে আসেন, এখানে জায়গা আছে। যখন কেউ বলছিল এখানে জায়গা আছে, এই শব্দটি যখন আমার কর্ণগহ্বরে পৌঁছছিল, আমার হৃদয়ের ভিতরে যেন একটি সমুদ্রের পানির মতো ঢেউ খেলে যাচ্ছিল। আমার ভিতরে, আমার রক্তের ভিতরে এমন একটি শিহরণ হয়ে যাচ্ছিল। আমার পুরো শরীরের ভিতরে যেন একটি চমকাচ্ছিল ছিল। মানে এটি যেন কোনো কণ্ঠের আওয়াজ ছিল না, এটি একটি মধু ছিল। মধু যেভাবে আমাদেরকে স্বাদ দিতে না পারে, এই আওয়াজটি, জায়গা আছে, আপনারা এই বগিতে আসুন না। ভাই, এইটা বাঙালি নারী কণ্ঠের আওয়াজ, এরা বাংলা ভাষায় এত সুন্দর মধু ঝরাতে পারে। তখন সে বলতেছে মানুষের মধ্যে যাহা অন্তরতম
অনির্বচনীয়, তাহার চেহারা হলো কি? কণ্ঠ। বুঝেছো তোমরা? এটা খুবই চমৎকার একটা বিষয়। আমি যখন তোমাদেরকে অপরিচিতা পড়াবো, আমি তো এইচএসসির সময় পড়াইতে পারি নাই, খুব তাড়াহুড়া করে প্রশ্ন পড়াইছি, লাইন বাই লাইন পড়াইতে পারি নাই। যখন পড়াবো তখন তোমরা এটা খুব অনুভব করবা, ঠিক আছে? আসো তাহলে এটা কি হবে রে? এটা হবে হলো মানুষের মধ্যে যাহা অন্তরতম অনির্বচনীয়, তার কণ্ঠস্বর হলো চেহারা। কণ্ঠস্বর, মানুষের কণ্ঠস্বর হলো তার চেহারা, কণ্ঠস্বরই হলো তার চেহারা। তাহলে এই যে অনির্বচনীয় যাহাই অনির্বচনীয়, যাহাই অন্তরতম, তাহাই কি? তাহার এই হলো চেহারা কি? তার চেহারা হলো আমাদের কণ্ঠস্বর। আহা, কিভাবে আমাদের অনুপমকে যেন সে শিহরিত করেছিল না, শুধু তাকে কাঁপিয়ে তুলেছিল। দেখো, রাবণ অনুজ, লক্ষ্মী রাবণ আত্মজয়, ঢাকা ইউনিভার্সিটিতে লাস্ট 4 বছরে 2বার আসছে একটা লাইন থেকে প্রশ্ন। লাস্ট 4 বছরে ঢাবিতে 2বার এসেছে এই কোশ্চেনটি। একবার এসেছে কি? একবার এসেছে 2021 সালে এসেছিল যে লক্ষ্মী শব্দটি কি অর্থে এসেছে, এটি হবে লক্ষ্য করে। এই লক্ষ্যের সাথে যদি আমি মফলা যুক্ত করে দিতাম তাহলে হয়ে যেত রাম রাম, এই রামের ভাই লক্ষ্মী হয়ে যেত। বুঝেছো? আশা করি বুঝেছো। তাহলে লক্ষ্মী আর লক্ষ্মী, না 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 না, লক্ষ্মী তো রামের ভাই না, রামের ভাই লক্ষণ। আমি দুষ্টামি করলাম, রামের ভাই লক্ষণ, বাট লক্ষ্মী কিন্তু একজন দেবীর নাম, তাই না দুষ্টরা? একজন দেবীর নাম কি রে? লক্ষ্মী। সেই লক্ষ্মী কিন্তু এই লক্ষ্মী না। তাহলে যেই লক্ষ্মীতে মফলা থাকবে না, যে লক্ষ্মীতে মফলা থাকবে না এবং রস্বইকার আছে, রস্বইকার আছে, এই লক্ষ্মী অর্থ হচ্ছে লক্ষ্য করে। এটা 2021 সালে ঢাবিতে এসেছিল। একইভাবে এই প্রশ্নটা আবার আসলো 2025 সালে, 24-25 সালে। তাহলে 25 সালে কি অর্থে এসেছে, যেখানে লক্ষ্মী শব্দটি মূলত কি হিসাবে এসেছে তোমরা কমেন্ট করো। আমি অনেকক্ষণ সময় দিয়েছি। পাশের কি হবে ভাইয়া? পাশের খ হবে উলাকচি খান। তুমি তো চেঙ্গিস খানের বংশধর, ভাইয়ার লাইফে কল্যাণী কবে আসবে এইটা নিয়ে তুমি কি করবারে চেঙ্গিস খান? নাম রাখছে উলাকচি খান। তোমার এইটা কমেন্ট করতে হবে, ভাইয়ার জীবনে একজন কল্যাণী আসবে না, কবে আসবে? ওইটা আমার আব্বু আম্মুর টেনশন, তোমার টেনশন না বাপ। অ্যান্সার করো। পুষ্ট কোথাকার লিখছো? হ্যাঁ, পাশের খ। এটাও 24-25-এর কোশ্চেন। ইয়েস, পাশের খ হবে রে বাবা। তাহলে লক্ষ্মী মানে লক্ষ্য করে, এটাও একটি ক্রিয়া হবে। ক্রিয়া হয়েছে মানে লক্ষ্য করে, দেখে। আচ্ছা, এখানে ঘটনাটা ঘটেছিল কি? রাবণ অনুজ লক্ষ্মী রাবণ আত্মজে। রাবণ অনুজ মানে কি? বিভীষণ। এবং রাবণ আত্মজে মানে কি? রাবণের যে সন্তান মেঘনাথকে দেখে বলেছিল। এরপরে কোশ্চেনে আসো। আচ্ছা, বাদলায় বন্দুক বারুদ কি একটু 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 ফেসবুক চালিয়ে নিবে না? একটু ইউটিউব দেখবে না? একটু রিলস দেখিয়ে নেবে না? কি চমৎকার ওয়েদার, তোমার সাথে চায়ের কাপে ঝড় তুলে রাজনৈতিক আলাপ করার মতো ওয়েদার। বৃষ্টি হলে আপনারা বলেন না বৃষ্টি বাদলা হচ্ছে, বাইরে ফেসবুক স্ট্যাটাস দেয় যে ডট ডট ডট। তাহলে তোমরা এটা লিখেছো, এটা অ্যান্সার করো। ছয়ের কি হবে? ছয়ের কি হবে রে বাবা? ছয়ের কি হবে? শাহনাজ আক্তার ভাইয়া, ভাইয়া দুষ্টামি করতে হয় না, ছোট আপু না, ছোট আপুরা দুষ্টামি করে রে দুষ্টরা, ভাইয়াদের ক্লাস মনোযোগ দিয়ে করতে হয়, ঠিক আছে? তুমি আমার ছোট বোনের চেয়েও ছোট, তাহলে তোমার কি করা দরকার? আমি তোমার অনেক বড় একটা ভাইয়া, মনোযোগ দিয়ে ক্লাস করতে হয়, এগুলো দুষ্ট কমেন্ট করতে হয় না। তাহলে বাদলাই বন্দুক বারুদকে একটু জিরিয়ে নেবে না। যারা যারা খ দিয়েছো থ্যাংক ইউ। এটা কে বলেছিল? আমাদের মিন্টুর দুলা ভাই, আমাদের আসমার দ্য গ্রেট হাজবেন্ড, নুরুল হুদা দ্য দেশপ্রেমিক লিখেছ। তাহলে
তাহলে কি বুঝলা ভাইয়া, এটা টেক্সট বুক থেকে তুলে দিচ্ছে, সরাসরি লাইন তুলে দিছে, ডিরেক্ট লাইন, মূল বইয়ের লাইন তুলে দিছে। বিলাসী গল্পে কি উল্লেখ নেই বলো তো? ভূদেব বাবু হচ্ছে একজন সমাজ সংস্কারক ছিলেন। তারপরে তোগলক খার কথা আছে, কিন্তু হুমায়ুন এবং বাবরের ভিতর কার কথা উল্লেখ নেই তোমরা বলো? হুমায়ুন এবং বাবর কার কথা উল্লেখ নেই রে বলছো তোমরা? হ্যাঁ উলাচ্ছি, আমি যথেষ্ট ফিল করে করেই পরিবাব। দেখো কি হবে রে, কি হবে? বিলাসী গল্পে কার কথা উল্লেখ নেই, সাথের কি হবে? সাতের কি হবে? আমাদের সাথে 300 জনের মতো দেখতেছো, বাট একটা দুঃখের বিষয় হলো, এটা নিয়ে বলতেও আমার লজ্জা লাগে যে তোমাদেরকে বারে বারে বলতে হয় যে ক্লাসটা শেয়ার করে দাও, এগুলো তোমাদের গিফট ক্লাস, আমরা এত কষ্ট করে তোমাদের জন্য স্লাইড বানিয়ে ক্লাস নিচ্ছি। বাবরের লিখেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে বিলাসী গল্প উল্লেখ নেই, বাবরের। একটা কাজ করো, 300 জন ক্লাস দেখতেছো তো, ক্লাসটা 100টা শেয়ার হোক, ওকে? আমরা 15টা কোশ্চেন শেষ করার আগে 100টা শেয়ার হয়ে যাবে, এইটা তোমাদের প্রতি একটা চ্যালেঞ্জ থাকলো। এই ক্লাসটা লাইভ হচ্ছে কোন কোন পেজ থেকে দেখো? এই ক্লাসটা লাইভ হচ্ছে তোমাদের সহায়ক পেজ থেকে, এই ক্লাসটা লাইভ হচ্ছে ইডুকাটুম পেজ থেকে। আমি চাই ইডুকাটুম পেজে সর্বনিম্ন 100টা শেয়ার হবে এবং সহায়কের পেজেও 100টা শেয়ার হবে, এবং আমাদের আরো কিছু পেজে হয়েছে, যে যে পেজ থেকে দেখতেছো সেটাকে অবশ্যই একটু শেয়ার করে দিবা। আমরা যেন আমাদের মহৎ উদ্যোগটা আরো বাকি স্টুডেন্টদের মাঝে ছড়িয়ে দিতে পারি, আমরা একটা উৎসাহ পাই। কাজী নজরুল ইসলামের মতে আত্মনির্ভরশীলতা আসে কিভাবে? এই শোনো, আমরা এইটা হচ্ছে আমার পথ প্রবন্ধ থেকে এসেছে, আমার পথ প্রবন্ধটা থেকে এসেছে, যা নেওয়া হয়েছে রুদ্র মঙ্গল কাব্যগ্রন্থ থেকে, এটা তোমরা জানো। আচ্ছা, তাহলে আমার পথ প্রবন্ধতে এই লাইনটা হুবহু আছে যে আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে? তোমরা সবাই অ্যান্সার করবা। আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে? সবাই অ্যান্সার করবা। হ্যাঁ, যারা শেয়ার করছো তোমরা একটা কাজ করে দাও, শেয়ার ডান লিখে দাও। আজকে একটা কাজ করি স্যার, চমৎকার করবো স্যার, যে যারা যারা আজকে ক্লাসটি শেয়ার করবে আমি প্রত্যেককে এই স্লাইডটা তাদেরকে আমি ইনবক্সে পাঠাবো, কারণ আমাদের কাছে তো নোটিফিকেশন আসে কারা কারা ক্লাসটা শেয়ার করতেছে, তাদের ইনবক্সে আমরা আমাদের এই পুরো ক্লাসের স্লাইডগুলো আমরা পাঠিয়ে দেবো। দেখো, আর এমনিতেই আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টরা স্লাইডটা পেয়ে যায়, আর তোমরা যারা যারা শেয়ার করবা প্রত্যেকে পেয়ে যাবা। তাহলে আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে ভাইয়া? আত্মনির্ভরশীলতা আসে কিসের মাধ্যমে? তোমরা কি দিচ্ছ? সি সি সি, গ গ গ, সি সি বলিও না, গ গ বলো। আচ্ছা, আত্মাকে চেনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে, আত্মাকে চেনার মাধ্যমে আত্মনির্ভরশীলতা আসে। রাইট অ্যান্সার, থ্যাংক ইউ। এরপরে 9 নম্বরটা আসো। সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা কখনকার? সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা কখনকার বলো দেখি? সোনার তরী কবিতায় বর্ণিত ঘটনাধারা হলো, লিখেছো তোমরা? খালিদ হাসান, লেখো না কেন, লেখো। 4-এর 8 না রে বাপ, 8-এর তো গ, এটা কেন লিখছো না? এটা হবে কি? সকালের হবে, সকালের সময়ের বর্ণিত ঘটনা। তাহলে 9-এর কি হবে রে দুষ্টরা? সকালের হবে। 10-এর আসো। বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত রবীন্দ্র রচনা কোনটি? যেটা বাংলাদেশের সাথে সম্পর্কিত, এইটা হলো, আমি আর সময় নেব না, তোমার ছিন্নপত্র। ছিন্নপত্র বাংলাদেশের সাথে সম্পর্কিত সম্পৃক্ত একটি রবীন্দ্র রচনা। এর পরের কোশ্চেনটা অ্যান্সার করো। পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি? পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি? সবাই অ্যান্সার করো। পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি? আচ্ছা, আমরা না একটা চমৎকার কাজ করব, এইটা আমি দ্রুত শেষ করব, আর মাত্র 3টা 4টা আছে। এরপরে ঝটপট জাওয়াত স্যার এসে 23-24-এর কোশ্চেনটা তোমাদেরকে সলভ করিয়ে দেবেন ইনশাল্লাহ, ওকে? আমি জাওয়াত স্যারকে এটা রিকোয়েস্ট করব।
পোর খাওয়া শব্দের বিশিষ্ট অর্থ কোনটি ভাইয়া? পোর খাওয়া মানে হলো প্রতিকূলতা পেরানো। বলে না যে সে ইদানিং মানসিকভাবে খুবই কষ্ট সময় কাটাচ্ছে, কারণ সে তো পোর খেয়েছে। মানে অর্থ হচ্ছে এই যে প্রতিকূলতা পেরানো, প্রতিকূলতা পেরোনো, প্রতিকূলতা পেরোনোকে কি বলা হয়? পোর খাওয়া। এটা হচ্ছে তোমার বিরোচন থেকে এসেছে, শব্দ অর্থ থেকে এসেছে। ওকে, লিটারাল শব্দের এইটা কিন্তু তোমরা প্রচুর ইউজ করো, তাই না? লিটারাল ইউজ করো না দৈনন্দিন জীবনে? আমরা কিন্তু লিটারাল শব্দটা অনেক ইউজ করি। তাহলে লিটারাল শব্দের অর্থ কি হবে রে? লিটারাল শব্দের অর্থ হবে হলো আক্ষরিক। লিটারাল অর্থ কি হবে? আক্ষরিক। আমরা বলি না আক্ষরিক ভাবে এইটা চলে, মানে লিটারালি এটা যায়, আক্ষরিক হবে। তাহলে রাইট আনসার কি হবে? 12 ক। আমি খুব দ্রুত যাচ্ছি। দুর্যোগে হাল, ঠিক মতো রাখা ভার। এখানে হাল শব্দের অর্থ কি? আমি একটু তোমাদের কমেন্ট দেখতে চাই। 13 কমেন্ট দেখতে চাই রে। 13 13 কমেন্ট করো। হ্যাঁ, ইডুকাটুম স্কুলে কে কে কমেন্ট করতেছো? তারপরে সহায়কে কে কে কমেন্ট করতেছো দেখছো? এখানে ইডুকাটুমে দেখলাম মাত্র 40টা শেয়ার হয়েছে, সহায়কে মাত্র 27টা শেয়ার হয়েছে। কেন রে ভাইয়া? তোমরা ক্লাস দেখে উপকৃত হও না, তাই না? তোমরা যখন আমাদেরকে কমেন্ট করো, সুন্দর কমেন্ট করো, তোমরা আমাদেরকে উৎসাহ দাও, শেয়ার করো, আমাদের মনে হয় যে আরো 20টা ফ্রি ক্লাস নেই, রিটেনের উপর ফ্রি ক্লাস নেই, প্রচুর ফ্রি ক্লাস নেই, কারণ ছাত্ররা তো উপকৃত হচ্ছে, জিনিসটা তো ছড়িয়ে যাচ্ছে। আমার বন্ধু বান্ধব যখন দেখো, এটা অ্যান্সার করো। দুর্যোগ অর্থ হাল ঠিক মতো রাখাবার, হাল অর্থ হচ্ছে এখানে হচ্ছে হাল শব্দের অর্থ হচ্ছে দশা। এখানে দশাকে বুঝিয়েছে, এটাও শব্দ অর্থ থেকে এসেছে, এইটা হচ্ছে মূল বই থেকে এসেছে। রোকেয়া সাকত হোসেনের রচনা নয় কোনটি? তোমরা অ্যান্সার করো। রোকেয়া সাখাওয়াত হুসাইনের রচনা নয় কোনটি? বাবারা অ্যান্সার করো। রোকেয়া সাখাওয়াত হুসাইনের লেখা নয় কোনটি? রোকেয়া সাখাওয়াত হুসাইনের রচনা নয় কোনটি? অ্যান্সার করেছো ভাইয়া 14 খ। তুমি বলেছো পদ্ম গোখরো, তোমার অ্যান্সারটি হয়েছে। তোমার নাম হলো এটা কে যেন অ্যান্সার করছো, নামটা চলে গেছে রে দুষ্ট। কুসুম কলি নিজামুদ্দিন শাকিল। তোমার বহুদিন পরে পেলাম নিজামুদ্দিন শাকিল, তুমি এইচএসসি তে প্রচুর ক্লাস করতা, বহুদিন পরে পেলাম নিজামুদ্দিন শাকিলকে, তোমার অনেক ধন্যবাদ। অধ্বনির বিবৃত উদাহরণ কোনটি বলো? অধ্বনির বিবৃত উদাহরণ কোনটি? এটাই শেষ, এরপরে তোমাদের জাওয়াত স্যার আসবে, জাওয়াত স্যার এসে ঝটপট তোমাদেরকে 15টা এমসিকিউ দেখিয়ে দিয়ে যাবে। তোমরা একটু এইটা আমাকে একটু বলো, অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? অধ্বনির তোমরা বিবৃত বোঝো তো, মানে যেটা অই হবে, ও হবে না। যদি ও হয়, গোল হয়, গোল। ও কি হবে? ও, ও হলে সেটা সংবৃত, যে ও হবে ও। আই হাই বাবা রে, যে ও হবে ও, ও হলে কি কি হবে? সংবৃত। আর ও হলে, এই ও হলে বিবৃত, ও হলে কি হবে? বিবৃত, বিবৃত। আচ্ছা, আসো তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? তুমি এখানে দেখো তো, অনেক, অনেক, অতুল, অধীর, করুণ। তাহলে অধ্বনির বিবৃত উচ্চারণের উদাহরণ কোনটি? সেটা হলো অনেক। তুমি কি অনেক বলো? অনেক বলো? অধীর বলো? কি বলো? বলো অতুল, অধীর, করুণ। তুমি কি করুণ বলো? করুণ নাকি করুণ? করুণ বলো, কিন্তু অনেক বলো না। কি বলো? বলো অনেক। অনেক, অনেক না। যদি অনেক হতো তাহলে কি হতো? তাহলে হতো এটা সংবৃত। তাহলে আশা করি তোমরা চমৎকার বুঝেছো। এরপরে 23-24 সেশনের ঢাবির প্রশ্নটা সলভ করানোর জন্য অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় জাওয়াত স্যারকে আহ্বান করছি আজকের বাকি 23-24 সেশনের প্রশ্নটা দেখানোর জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনি অনেক অনেক আমাকে মোটামুটি লজ্জা দেওয়ার জন্য ক্লাসে ডাকছেন, আমি না। জানি না কতটুকু কি করতে পারবো, তবে চেষ্টা করা যাক, যে দেখি কি হয়। এই আমি কিন্তু আটকে গেলে তোমরা হচ্ছে গিয়া আমার সাথে রাগ করো না। হ্যাঁ, আমি বাংলা এমনিতে পারি কম, কিন্তু আমি চেষ্টা করতেছি, দেখি কি করা যায়। চলো হেল্প করে তোমাদেরকে। এই নাদিয়া সুলতানা এবং নাদিয়া বুশরা, হ্যাঁ, কি করতে হবে? নাদিয়া বুশরা বলতেছে ভাইয়া একটা রিপ্লাইও পাই না, কষ্ট লাগে। তুমি কষ্টগুলোকে সুন্দর করে ফ্রিজে রেখে দাও, সকালবেলা এটা গরম করে খাবা, এটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী জিনিস। কষ্ট খুবই ভালো জিনিস, ঠিক আছে, লাইফে দরকার আছে। স্যার আপনি continue আচ্ছা,
তাহলে আসো প্রথম প্রশ্নটা, আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ, এটা তোমরা এতক্ষণ পড়ে আসলা, রোহন ভাই খুব সুন্দর করে বুঝাইছে। চলো দেখি এটার উত্তরটা কি হয়, উত্তরটা একটু আমরা দেখি। আবিধানিক ক্রমে সাজানো শব্দগুচ্ছ আমরা একটা 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 করে খুঁজে বের করি যে কি আছে। প্রথমে দেখো এটা খেয়াল করো, এক নম্বরটা খেয়াল করো। এক নম্বর প্রথমে কি, প্রথমে এ এ এ আছে, তিনটা এ আছে, আচ্ছা ভালো। এরপরে হচ্ছে পরেরটা দেখো, যেহেতু এ কমন পড়ে গেছে তার মানে এ বাদ, এর পরেরটা দেখতে হবে। এরপরে কি আছে, ক ক ক, তিনটাই ক আছে, ফাইন। এরপরে হচ্ছে যেহেতু ক আছে, এবার তাহলে আমরা কার খুঁজি, আকার রস্যিকার দীর্ঘইকার। দেখি এইখানে কোনো কার নাই, মানে এখানে একটা অ আছে, অ। আচ্ছা, তারপর অ এর পরে আসে আকার, ভালো কথা, ঠিক আছে। আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যউকার, এই দেখো রস্যউকার, তাহলে এটাও ঠিক আছে, ফাইন। তার মানে হচ্ছে তোমার এখানে কিন্তু আবিধানিক শব্দক্রম ঠিক আছে। এবং মজার বিষয় হচ্ছে এই একটাই সঠিক উত্তর, একতা, 71 এবং 21। তোমরা যারা যারা উত্তর দিছো, তোমাদের উত্তরটা আমি একটুখানি চেক করি তো যে কারা কারা উত্তর দিছো। এক মিনিট, হ্যাঁ, তোমাদের কমেন্টগুলো একটু দেখি, তাহলে আমি বুঝতে পারবো যে না আমি পড়াতে এসে তোমাদের সময় নষ্ট করতেছি নাকি তোমাদেরকে একটু হলেও হেল্প করতে পারতেছি। দাঁড়াও এক মিনিট, তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখি। কোথায়, এ ক ক ক ক, সব ক, প্রীতম সরকার, আতকিয়া, আদিবা, তারপরে আসিফ, তাহমিদা খান, সব ক, ভেরি গুড ভেরি গুড, সব ক। যাক, এই আরো কিছু উত্তর দিও তো। ইমরান 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 ক, তারপর নুরুন্নাহার ইসলাম ক, ভেরি গুড, শামসুল হক ক। যাক, তাহলে তোমরা পারছো। একটু ছোট করে, কেন এগুলা হইলো না একটু শর্ট শর্ট করে বলে দিই, তাহলে পরবর্তীতে জিনিস আইডেন্টিফাই করতে ইজি হবে। আমি একটু পেশায় পড়াইতে পছন্দ করি। একটু দেখো, তিনটাই ফ আছে, ভালো কথা, ফ চলে গেছে, তাহলে এবার কি খুঁজবা, কার খুঁজবা। কারের মধ্যে দেখো প্রথমে আছে আকার, রস্যইকার, দীর্ঘইকার, রস্যউকার। ঘটনা খেয়াল করো, এই জায়গায় তো কোনো কার নাই, মানে হচ্ছে অ আছে, এটা সবার শুরুতে যায়, যাওয়ার কথা ছিল এইখানে, কিন্তু আগে রস্যউকার ঢুকে গেছে, তার মানে এইটাও বাদ, গ নাম্বার বাদ। তারপর এখানে খেয়াল করো, সেম জিনিস, এখানে অ, এখানে আ, অকার এবং আকার, আকারের এখানে ঠিক আছে, কিন্তু লাস্টে গিয়ে আবার অকার বসছে, এইটা হচ্ছে আকারের আগে আসার কথা ছিল, আসে নাই, মানে এটাও বাদ। এরপরে আসো এটাতে ম, এইখানেও সেম সমস্যা, এখানে আমার এই যে অটা ম, এই অটা আকারের আগে আসার কথা ছিল, আগে না এসে পরে চলে গেছে, মানে ঘ নাম্বারটাও বাদ, ঝামেলা শেষ। তোমরা যারা যারা উত্তর দিছো আর একটু দেখি তো কে কে উত্তর দিছো, সবাই একটু কমেন্ট পড়ে, পরে আবার হচ্ছে বকাবদ্ধি দিবা যে এই যে স্যার খালি কমেন্ট পড়ে না। এক মিনিট দাঁড়াও, নুরুন্নাহার ইসলাম, শামসুল হক, সুভাষিনী, তারপরে হচ্ছে সাথী জাহান, যুবরাজ চৌধুরী লিখছো, ইউবরাজ চৌধুরী হিন্দি, ইয়ামিন হোসেন, তারেকুর রহমান, ইয়ামিন হোসেন, আবার তারপরে হচ্ছে নাজিস ভাই, এটা পড়াইছে, এই পড়াইছে, সাবাস সাবাস। তারপর হচ্ছে হানি, মার্জিয়া তোহা, সাবা সরকার, ফাতিহা ইতি, ইমরান ভাইয়া আমার কমেন্ট পড়ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চেষ্টা করো, দোয়া করো যাতে সবার কমেন্ট পড়তে পারি। এক নম্বরটা দান, উত্তর হলো ক, একতা, 71 এবং 21। আমরা হচ্ছে কি আঞ্চলিক ভাষা বলি 21 আমরা বলে থাকি। আচ্ছা যাই হোক, তারপরে দেখো যার কিছু নেই, এক কথায় প্রকাশ। একটা মজার বিষয় কি জানো ভাইয়া, এক কথায় প্রকাশটা না বেশিরভাগ ক্ষেত্রেই দেখলে বোঝা যায় যে এটার উত্তর এরকম। তোমাদের একটা শর্টকাট টেকনিক বলি, এই জিনিসটা সব জায়গাতে কাজে লাগে, তুমি বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, যে কোনো জায়গাতে কাজে লাগে। জিনিসটা কি জানো, যেই জিনিসটা তুমি দেখে ইনস্ট্যান্ট বুঝে ফেলছো যে হ্যাঁ এটা এরকমই, বা তুমি না পড়লেও জিনিসটা কমন সেন্স অ্যাপ্লাই করলে বুঝতে পারতেছো, ওইটা পরীক্ষায় আসবে না। তুমি একটা জিনিস ইনস্ট্যান্ট দেখে বুঝে ফেলছো, তুমি এটা কখনো পড়ো নাই, তুমি দেখে বুঝে ফেলছো যে হ্যাঁ এইটা আমি বুঝতে পারছি, এটা আসবে না পরীক্ষা। আসবে কোনটা জানো, যেগুলো দেখলে বোঝা যায় না। যেমন হ্যাঁ বলতে পারো কি ভাইয়া যার কিছুই নাই সে কি, সে দরিদ্র, সে গরিব, তার অভাব, সে অনেক অভাবী, সে নির্ধন, তার কিছুই নাই, তার কোনো ধন নাই, তার তার কিচ্ছু নাই। দেখে মনে হচ্ছে এই তিনটার যে কোনো একটা উত্তর হবে, উত্তর ভাইয়া এই তিনটার একটাও না, উত্তর হচ্ছে এই অকিঞ্চন। তোমরা যারা যারা উত্তর দিচ্ছ তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখি তো, খ নাম্বার উত্তর কি কি আসছে দেখি। ও বাবারে 27টা উত্তর পড়ে গেছে, একটু দেখি। এই যে আব্দুল হাদি, তারপর হচ্ছে ওয়াইটি হক, নুসরাত, মুজিবুর রহমান, মনে হয় ওয়াইটি হক, ইমরান, তাহমিদা, তারপরে হচ্ছে আয়েশা, এরপরে লিয়ামনি, মারিয়া, ইয়ামিন, মিমসাদ, এরপরে হচ্ছে আসিফ, সাবা, ইয়ামিন ইত্যাদি আরো অনেকেই, সবার একটু পড়ে ফেলি। শুভা, এরপর হচ্ছে নুরুন নাহার, আব্দুল্লাহ মাহমুদ, আফরিন নাবিহা, আব্দুল হাদি, হুমায়রা তাবাসসুম,
আসমা হীরা এবং উত্তর আসছেই উম্মে হানি, তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক, ভেরি গুড। যাক, তোমরা পারছো, তোমরা পাস, কোনো সমস্যা নেই। এবং মজার বিষয় কি ভাই জানো, এইগুলা থেকে প্রশ্ন ভরপুর রিপিট হয়। এই বাচ্চারা বুঝে না যে প্রশ্ন যে বিগত বছরগুলো থেকে রিপিট হয়, এগুলা পড়ে না, চান্স পায় না। এগুলা পড়ে যাবা, দেখবা তোমাদের কেউ আটকাইতে পারবে না। এবার আসো, এই জায়গাতে একটুখানি ব্রেন খাটাইলে এটা উত্তর না জানলেও পারা যায়। খেয়াল করো, বলছে কি অনুভূতিজাত কাল্পনিক ধ্বনি। একটা জিনিস খেয়াল করো, এখানে একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে জিনিসটা ইনস্ট্যান্ট ক্লিয়ার হয়ে যায়। দেখো আমি তোমাদেরকে বলি, এখানে কি বলছে, আমার চাইছে ধ্বনি, সিম্পলি দেখো ধ্বনি চাইছে। কিন্তু এখানে একটা ঘটনা কি, আরেকটা জিনিস তোমাদের একটু বলে নেই, তোমরা যারা যারা বাংলা দ্বিতীয় পত্র পড়ে আসছো, অনুকার মানে কি তোমরা জানো কিনা? অনুকার, অনুকার শব্দটার অর্থ কি? অনুকার মানে হচ্ছে জিনিসটাকে দেখতে কিরকম বা শুনতে কিরকম সেটার একটা ম্যাটেরিয়ালিস্টিক রূপ দেওয়া। মানে অনুকার দিয়ে বোঝায় হইলো একটা জিনিস এরকম, কিন্তু আমি তোমাকে বোঝানোর জন্য সেটাকে আমি কিভাবে এক্সপ্রেস করলাম সেটাকে বলা হয় অনুকার। যেমন ধরো একটা কুকুর রাস্তার মধ্যে ডাকাডাকি করতেছে, তুমি বললা কুকুর ডাকতেছে। একটা ছোট বাচ্চাকে যে কখনো কুকুর দেখে না, মনে করো তার বয়স 1-2 বছর, তারা তুমি বললা গিয়ে জানো একটা কুকুর ডাকতেছিল, এন্ড সে তো জানে না যে কুকুর কিভাবে ডাকে। তুমি তাকে বোঝানোর জন্য নিজে সাউন্ড করে দেখালে যে কুকুর ঘেউ ঘেউ করে ডাকে। এই যে একটা জিনিসকে তুমি প্রকাশ করার যে উপায় সেটাকে বলা হয় অনুকার। আচ্ছা, এখন আমার বলছে ধ্বনির অনুকার বের করতেছে। ধ্বনিগুলো শুনতে কিরকম? ধ্বনি তো শোনাই যায় নাকি? ধ্বনি হলো শব্দ, শব্দ মানুষ শুনতে পায়। খেয়াল করো, ধ্বনির অনুকার জানতে চাইছে। এই জায়গাতে একটা মজার জিনিস দেখো, বলছে কাল্পনিক ধ্বনির অনুকার। কাল্পনিক, এই জায়গাটাতে কমন সেন্স, এই জায়গাটাতে কমন সেন্স কিরকম? এইগুলার মধ্যে যেটা কাল্পনিক মানে যেটার কোনো রিয়েল কোনো অস্তিত্ব নাই সেটা চাইছে আমার। খেয়াল করো, প্রথমে বলছে খক খক। খক খক কি ভাই? কাশির শব্দ। কারো যখন ঠান্ডা লাগে, গলা বসে, তখন সে কাশে, যে শব্দটা হয় সেটা হচ্ছে খক খক। এটা কি কাল্পনিক? চিন্তা করে দেখো, কাশি কি কাল্পনিক জিনিস? না, কাশি কিন্তু কাল্পনিক জিনিস না, তাহলে খক খক হবে না। এরপরে আসো, ঘেউ ঘেউ, কুকুরের ডাক। কুকুরের ডাক আমরা কানে শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি কুকুরটা ডাকতেছে, তাও কি এটা কাল্পনিক হবে? তাইলে হবে না, তাইলে ঘেউ ঘেউ বাদ। এরপরে এটা দেখো, কম কম। কম কম তো কোনো শব্দই না রে বাবা। কম কম মানে একটা জিনিস মাপে কম দিছে, দোকানে 1 কেজি চাউল দেওয়ার কথা দিছে 900 গ্রাম, কম দিছে, কম কম, এটাও বাদ। বাকি রইল কি? পিট পিট। পিট পিট আমরা কোথায় লিখি? যখন কেউ চোখের পলক ফেলে, চোখের পলক ফেলে। এখানে কোনো শব্দ হয়? এখানে কি কোনো ধ্বনি পাওয়া যায়? চিন্তা করে দেখো তো, একটা মানুষ তোমার কথা শুনে পিট পিট করতেছে, খালি তাকাইতেছে বারবার, চোখের পলক ফেলতেছে, শব্দ হচ্ছে কি? শব্দ নাই। কিন্তু আমাকে বলছে ধ্বনির অনুকার। এটা তো ধ্বনিই না, এটা তো শব্দই না, এটা কাল্পনিক ধ্বনি। এই কারণে এই পিট পিটটা হবে আমার সঠিক উত্তর। তোমরা যারা যারা কমেন্ট করছো, গ নাম্বার তোমাদের সবার উত্তর সঠিক। আমি একটু কমেন্ট বক্সে দেখবো। এই যে দৌড়াইয়া উত্তর চলে আসছে। দেখো তোমরা হচ্ছে গিয়ে আমাকে একটু একটু আমি মাপ চাই নিতেছি, তোমরা আমার একটু বকাবাদ দিতে পারো যে ভাই আপনি এত কেন পেঁচান। তার একটা কারণ আছে ভাইয়া, আমাদের মধ্যে আমরা অনেকেই আছি, তার মধ্যে আমি একজন ছিলাম, যে হচ্ছে এই বাংলা বলো, ইংলিশ বলো, জিকে বলো, আমি এগুলো ভালো বুঝতাম না, আমাকে ধরে ধরে বোঝায় দেওয়া লাগতো। আমাদের মধ্যে আমরা অনেকেই এরকম আছি, যারা যারা এই জিনিসগুলো হয়তো এক ধাক্কায় বুঝে ছাড়তে পারি না, ঝামেলা হয় অনেক সময়। তাদের উদ্দেশ্যে এই জিনিসগুলো আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি। আরেকটা জিনিস কি জানো, আমি তোমাকে ভুলটা কেন ভুল যদি এটা বুঝাইতে পারি, তাহলে সঠিকটা বের হওয়া ইজি। এটা হচ্ছে একমাত্র কারণ। ঠিক আছে, তোমরা যারা যারা গ উত্তর করছো তোমাদের সবার উত্তর সঠিক। আচ্ছা, আরেকবার আমি একটু মাফ চেয়ে নিচ্ছি, তোমাদের সবার কমেন্ট আমি পড়ছি, কিন্তু আমি যদি প্রত্যেকটা প্রশ্নে এরকম 10, 20টা, 30টা করে কমেন্ট পড়তে চাই, দেখা যাবে যে আমার সারা দিনেও এই 15টা শেষ হবে না। একটু দ্রুত যাচ্ছি, তোমাদেরকেও ছুটি দিতে হবে। এটা দেখো, মানুষের যখন পতন আসে তখন পদে পদে এটা বাদ, এটা বাদ, এটা হচ্ছে। আচ্ছা আমাকে একটু বলো উত্তরটা, তাও একটু বলো, আমি একটু শিওর হই যে তোমরা বাংলা বইটা পড়ছো। যতই বাদ হোক যাই হোক, বাংলা বইটা তোমরা পড়ছো, এই জিনিসটা একটা প্রমাণ আমার লাগবে। কমেন্ট করে একটু জানাও যে 4 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে, প্লিজ কমেন্টে জানাও। আর আরেকটা জিনিস তোমাদেরকে একটু বলে নেই, সেটা হচ্ছে যে বাংলা প্রথম পত্র এই বইটা পড়া মোটামুটি ফরজ। কারণ কি, এই যে এটা হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ। বাংলা প্রথম পত্র থেকে, সাহিত্য পাঠ থেকে এবং সহপাঠ থেকে, সহপাঠ থেকে কম, সাহিত্য পাঠ থেকে প্রতি বছর ন্যূনতম 2টা প্রশ্ন আসবে, ন্যূনতম 2টা। ন্যূনতম মানে আরো বেশি আসতে পারে, অনেক সময় 3টাও আসে। সো সাহিত্য পাঠটা ভালো করে পড়া থাকে। এবং খালি এটা না, আমরা ছোটকালে কি করতাম জানো, কবি পরিস্থিতি পড়ে ফেলছি, পাঠ পরিস্থিতি পড়ে ফেলছি, শব্দার্থ পড়ে ফেলছি, না এই কাজটা করো না।
শুধুমাত্র পাঠ পরিচিতি, শব্দার্থ, কই পরিচিতি এগুলা পড়লেই হবে না, ভেতরের কথাগুলো আমাদের জানা থাকতে হয়, বাধ্যতামূলক এই জিনিসগুলো পড়তে হয়। কমেন্টটা একটু দেখি তোমাদের কি কমেন্ট করছো। এই যে চলে এসেছে, ভেরি গুড, 4 ক। একটু পড়ি কমেন্টগুলো, একটু পড়ি দেখি কি অবস্থা, কই গেল। এই যে সাইমা জহির, তারপরে হচ্ছে নুসরাত জাহান, এরপরে হইলো সাদিয়া আফরোজি। এই একটু ইন্টারাপ্ট করি, রিয়া ইসলাম বলছে আলহামদুলিল্লাহ আজকে ক্লাস করে নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ছে। ভাইয়া বাড়া উচিত, বাড়া উচিত, কারণ যদি শুধুমাত্র এই প্রশ্নগুলো কেউ সলভ করে যায় এবং সে বুঝতে পারে যে ঠিক আছে এখান থেকে প্রশ্ন এসে মানে এটা পড়তে হবে, তার চান্স পাওয়া কেউ আটকাতে পারবে না। বিশ্বাস করো, আমি তোমাদেরকে বলতেছি, আমি নিজে ছিলাম ডি ইউনিটের, ডি মানে হচ্ছে আগে যেটা হচ্ছে তোমার বি ইউনিট ছিল আর কি, সেই বি ইউনিটের, সরি উল্টা বলছি, আগে একটা ইউনিট ছিল ওটা ছিল ডি ইউনিট, ওটা এখন বিতে ঢুকে ওটা হচ্ছে বি ইউনিট হয়ে গেছে, আমি ডি ইউনিটে ছিলাম। আমি তোমাদেরকে বলি ভাইয়া, বাংলা ইংলিশ জিকে ডি ইউনিট বি ইউনিট দিয়ে চান্স পাওয়া সবচাইতে সহজ, একদম সবচেয়ে সোজা, কারণ এই জিনিসগুলো পড়তে মজা, এই জিনিসগুলো পড়া আরাম, এগুলোতে তোমার মাথার উপর বেশি চাপ দিতে হয় না। এই ক্লাসগুলো করলে যদি কারো আত্মবিশ্বাস না বাড়ে তাহলে আমি বলবো ভাইয়া তুই পড়াশোনা বাদ দে, পারা উচিত। আচ্ছা, আব্দুল হাদি, আয়শা মিম, খাদিজা আক্তার, আব্দুল আল মাহমুদ, তাবাসুম জান্নাত, শুভা, দেব পর্ণাধর, কাজী পারভিন, রিয়া ইসলাম, নুরুন্নাহার ইসলাম, মিতু আক্তার, আবু সাইদ, রুমাইসা জাহান, সাথী জাহান, আফ্রিদা জাহান তিথি, তাসনিম জাহান, তারপরে আয়াতুল ইবনে আরবা, সানজু, সাদিয়া আফরিন ঋতু, রাইসা বিনতে ইয়াসমিন, রেশমা খাতুন, ভূমি ঘোষ, কাউসার আহমেদ, তারপরে আস্তেফ আলী, ইয়ামিন হোসেন, আফরিন নাবিহা, এরপরে হলো আব্দুল আল মাহমুদ, আসিফ, কাল্পনিক কল্পনা, প্রজ্ঞা, তারপরে তানিশা তানহা, আনিকা আক্তার, মিমসাদ ইসলাম, আসাদ খান, যুবরাজ চৌধুরী, ফারজানা অনি, বাবা গো কত নাম। আচ্ছা, সালমা আহমেদ, তানিশা তানহা, প্রত্যেকের উত্তর সঠিক, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়ারা। চলো পরেরটা চলে যাই। এই যে সঠিক উত্তর 52 দিনগুলো, এটা বাদে লাগবে না, 52 দিনগুলো আসবে না, ঠিক আছে, কারণ কি 52 দিনগুলো যাকে নিয়ে লেখা তাকে অলরেডি বাংলাদেশের মানুষ বাদ করে দিছে। এবং একটা মজার জিনিস, দুঃখজনক জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই যে লোকটা বাদ হয়ে গেল না, আমাদের সিলেবাস থেকে, আমাদের জীবন থেকে বাদ হয়ে গেল, তাকে অসম্মান করার পেছনে একমাত্র দায়ী তার নিজের কন্যা। যা হোক, তো তোমরা এরকম হও না, তোমাদের কারণে যেন তোমাদের পিতামাতার কোনোদিন অসম্মান না হতে হয় ভাইয়ারা, এই জিনিসটা নিজের মধ্যে সবসময় বজায় রেখো। এইবার আসো, আমি যে জিনিসটা সবচেয়ে কম পারি এইটা তোমাদেরকে আমি একটু হেল্প করি। দেখো কি বলছে, অধ্যাপক শব্দে অ এর উচ্চারণ হলো। আচ্ছা, অধ্যাপক শব্দে অ এর উচ্চারণটা কিরকম হয়? এবার আসো, আমার উচ্চারণটা খেয়াল করো, আমি কি বলতেছি অধ্যাপক নাকি অধ্যাপক? উচ্চারণটা কি? উচ্চারণ হলো অধ্যাপক, ও অধ্যাপক। তাইলে অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়, একটু আগে নোমান ভাইয়া পড়ায় গেছে, অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়, অ যখন ও এর মতো হয় তখন কি হয়? তখন সেটাকে কি বলে বলো? ও অ এর উচ্চারণ যখন আমার ও বর্ণের মতো হয় তখন সেটা কি হয়ে যায় বলো? কমেন্টে জানাও, আমি আর বলবো না, এটা কমেন্ট করে জানাও, দেখি কমেন্ট আসছে কি। উত্তর চলে আসছে তোমাদের সবার, উত্তর কি? ক। আচ্ছা, দেখি উত্তরটা একটু দেখে ফেলি। সংবৃত, ভেরি গুড, যাক তোমরা পারেছো, তোমরা পাস। আচ্ছা, লিয়ামনি, অর্পা, মেঘ, তারপরে সাদিয়া, নুরুন্নাহার, কাউসার, প্রথম কয়েকটা কমেন্ট পড়তেছি, তাহমিদা, দেব পর্ণাধর, ইয়ামিন হোসেন, আরো যারা ক উত্তর দিচ্ছে সবাই সঠিক। ও এর উত্তর, ও সরি, অ এর উচ্চারণ যখন ও এর মতো হয়, ও গোল, গোল হয় যখন, গোল হইলে সেটা হয়ে যায় সংবৃত, গোল হইলে কি সংবৃত। আর যখন ওইটা অ লম্বা হয়ে যায়, অ হইলে সেটা কি বিবৃত, সিম্পল, ঠিক আছে। ও আরেকটা এখানে কাহিনী আছে, যখন তোমার ওই যে অর্ধ সংবৃতর ব্যাপারটা আসে, অর্ধ সংবৃত নরমালি হচ্ছে এ থাকে, এ হইলো অর্ধ সংবৃত, স্যার ঠিক আছে না? ওকে, তাহলে এ হইলো অর্ধ সংবৃত, এই জিনিসটা একটু মাথায় রেখো তাহলেই হবে, ডান। তারপরে আসো পরেরটাতে। আচ্ছা, ট্রিলজি, এইবার আমার শক্তিশালী জায়গা, ইংরেজিতে আসছে ট্রিলজি, পারিভাষিক শব্দ। ভাইয়া এটা আসলে বোঝানোর কিছু নাই, পারিভাষিক শব্দ পড়তে হয়, একটু মনে রাখতে হয়, ঠিক আছে। তারপরেও দেখো এই শব্দটা কিন্তু একটু কমন সেন্স অ্যাপ্লাই করলে মনে রাখা যায় মোটামুটি। ও না, এটা কমন সেন্স অ্যাপ্লাই করলে মনে পারা যাবে না, একটু মুখস্থ জিনিস। কারণ কি দেখো, এখানে একটু হেল্প করি তোমাদেরকে। দেখো এই মানে কি? বাংলায় তিন বোঝায়, কিন্তু ইংরেজিতে থার্ড, থ্রি, এই যে THREE, তার মানে এই মানে হচ্ছে, বা ট্রাই মানে যেটা, ট্রাইলজি বলে অনেকে, ট্রিলজি বলে অনেকে,
এই টিআরআই দিয়ে মূলত 3 বোঝায়। তাহলে 3 বোঝাইলে খেয়াল করো এই স্বচ্ছ আগেই বাদ, কারণ এখানে স্বচ্ছের মধ্যে 3 জাতীয় কিছু নাই, এটা বাদ। এবার আসো ত্রিবিদ্যা, ত্রয়ী, ত্রৈমাসিক। আচ্ছা, এখন বলছি না একটু আগে যে যেটাকে মনে হচ্ছে সঠিক উত্তর ওইটা সঠিক উত্তর না, ওইটাই ভুল উত্তর। তাহলে খেয়াল করো, ত্রিলজি মানে যেহেতু 3, তাইলে 3 মাস হইতে পারে, ত্রৈমাসিক 3 মাস হওয়া পসিবল। ত্রিবিদ্যা 3 ধরনের বিদ্যা হইতে পারে, কিন্তু দুইটাই ভুল উত্তর। কেন? কারণ হচ্ছে ট্রিলজির পরিভাষা হলো, বাংলা পরিভাষা হলো ত্রয়ী। ত্রয়ী দিয়ে বোঝায় 3টা জিনিসের জোড়া, 3টা জিনিসের জোড়া। তোমরা যারা অপুর পাঁচালীর ব্যাপারে জানো, অর্থাৎ পথের পাঁচালী, অপুর সংসার এবং অপরাজিত 3টা মুভি নিলে একটা হইছে, একটা কাহিনীকে 3টা মুভিতে ভাগ করছে, ট্রিলজি মুভি, বাংলায় বলে ত্রয়ী। তারপরে যারা ব্যাটম্যানের ফ্যান আছো, ব্যাটম্যানের ট্রিলজি ছিল, দ্য ব্যাটম্যান, তারপরে দ্য ডার্ক নাইট, ডার্ক নাইট রাইজেস, 3টা মুভি মিলে একটা পুরো ঘটনা ত্রয়ী। তাহলে ট্রিলজির পরিভাষা হচ্ছে ত্রয়ী। ট্রিলজির পরিভাষা কি? ত্রয়ী। এটা উচ্চারণ হলো ট্রিলজি, ট্রিলজি। অনেকে ট্রাইলজিও বলবে, বাংলায় বলে ত্রিলজি বা ত্রয়ী। ট্রিলজি তৈ, ট্রিলজি তৈ, জাস্ট এতটুকু মনে রাখতে পারলেই বাকিটা আর লাগবে না, কারণ এই প্রশ্নটাই হুবহু রিপিট হয় পরিভাষার মধ্যে। এই প্রশ্ন রিপিট হয়, আরো 2টা জিনিস রিপিট হয়, সেটা হচ্ছে তোমার হাইড্রোজেন আর অক্সিজেন। এই দুইটা অনেক আসে, যে হাইড্রোজেন যেটা মানে হাইড্রোজেন গ্যাস আর কি, হাইড্রোজেনের পরিভাষা কোনটা আর অক্সিজেনের পরিভাষা কোনটা, এইটা একটু অল্প করে জেনে রাখতে পারো। এটা থেকে মাঝে মাঝে প্রশ্ন প্রায় রিপিট হয়। হাইড্রোজেনের পরিভাষা কি? একটা গ্যাস, হাইড্রোজেনের পরিভাষা হলো উদযান, উদযান, এটা একটা লিখে রাখতে পারো। আর আরেকটা হচ্ছে অক্সিজেন, OXYGEN। কারণ এগুলা কি জানো, এগুলাকে চেষ্টা কইরাও না গেস করা যায় না, একটু মানে ওই যে দেখে মিলাও, আচ্ছা এটাও হইতে পারে, এই জিনিসটা করা যায় না, এই কারণে এই দুইটা বেশি আসে। অক্সিজেন হচ্ছে অম্লজান, অম্লজান, ঠিক আছে, অক্সিজেন হচ্ছে অম্লজান। এই দুইটা একটু লিখে রাখতে পারো, এই দুইটা কাজে লাগবে, ঠিক আছে। ওকে, সঠিক উত্তর হচ্ছে ত্রয়ী। গেল কই রে? 6 এর উত্তর কি? খ খ খ খ খ খ। ভেরি গুড। এই সাইটস নামে এক বেটা আছে, খ এর উপরে খ লিখতে আছে, ভাই একবার লিখলেই হবে, আমি পড়বো, সমস্যা নেই, এতবার লেখার দরকার নাই তো, রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা, তাহলে এটা ডান, এটা একটু লিখে রাখতে পারো। অক্সিজেন হচ্ছে অম্লজান আর হাইড্রোজেন হচ্ছে উদযান, লিখে রাখতে পারো। বানানটা খেয়াল করো, বানানটা খেয়াল করো। এটা কিন্তু অক্সিজেন হলো বর্গীয় জ দিয়ে লেখে আর হাইড্রোজেন লেখে অন্তস্থ জ দিয়ে, এটা উল্টাপাল্টা করো না। একটা হলো বর্গীয় জ আর একটা হচ্ছে অন্তস্থ জ। আর আরেকটা জিনিস তোমাদেরকে বলি, উচ্চারণের ক্ষেত্রে এটা কিন্তু বর্গার জ না, এটা বর্গীয় জ, ঠিক আছে। আর এটা অন্তস্থ জ, এই ভুলটা কইরো না কেউ, উচ্চারণটা ঠিক করে কইরো। আচ্ছা, গেল। এরপরে আসো, উত্তর ত্রয়ী গেল। এরপরে আসো 7 নাম্বার, গ্যারেজ শব্দটি কোন ভাষা থেকে আগত? এটা হচ্ছে বিদেশি শব্দ। এইটা আসলে মুখস্থের জিনিস, এটা মুখস্থ না করে এটা আসলে কমন সেন্স অ্যাপ্লাই করা বলো বা বুঝা বলো, বুঝা খুব বেশি লাভ হয় না। তবে হ্যাঁ, এর কিছু ছন্দ আছে, এর কিছু ছন্দ আছে, কিছু ছন্দ মনে রাখলে ওই প্যাটার্নে না মনে করা যায়, ঠিক আছে। যেমন হচ্ছে ওই যে মনে পড়তেছে না, সরি ভুলে গেছি, অনেক আগে পড়ছিলাম তো। এখানে কিছু ছন্দ আছে, এটা নোমান স্যার অনেক ভালো পারে, নোমান স্যার তোমাদেরকে জিনিসটা পড়াই দিবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে একটা ইয়ে পেয়ে যাবা, একটা শীট পেয়ে যাবা, ওই শীটের মধ্যে দেখবা বিদেশি শব্দের একটা ছন্দ থাকে, ছন্দগুলো দিয়ে দেওয়া থাকবে, কোনো সমস্যা নেই। উত্তরটা দেখি আমরা, উত্তরটা হচ্ছে ফরাসি। গ্যারেজ শব্দটি ফরাসি ভাষা থেকে আগত। 7 ক। যারা যারা ক উত্তর দিয়েছো, ভেরি গুড, তোমাদের প্রত্যেকের উত্তর সঠিক, তোমাদেরকে ধন্যবাদ। জানি না, এই তোমরা কি লাইভে আসো? একটু জানাও তো, লাইভ মনে হয় মাঝখানে একটু থেমে গেছিল। এই 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 দেখা যাচ্ছে স্যার, লাইভ চলতেছে, একটু একটু জানাও তো, লাইভ আসে না গেছে, লাইভ আসে না গেছে, একটু জানাও তো। চলতেছে স্যার, 240 জন দেখতেছে লাইভ। আছে 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 আছে, ওকে, জানি জানি জানি। দেখো এটা দেখো, তোমার ভুলের মধ্যে দিয়ে কবে তবে সত্যকে পাওয়া যায়, এটা কার রচনা এটা বলো, উত্তর দাও। ভেরি গুড, লাইভ আছে, ভেরি গুড, উত্তরটা দাও। স্যার এর উত্তর কি বলেন? আচ্ছা স্যার, এইটা হচ্ছে ভুলের মধ্য দিয়ে তবে সত্যকে পাওয়া যায়। বেটারা, তোমাগো মাত্র পড়াইছি 2024-25 সেশনে সেম গল্প থেকে আমার পথ থেকে একটা প্রশ্ন এসেছে, এই লাইনটাই উঠায় দিছে, হুবহু রিপিট না স্যার, মানে লাইনটা একটু ঘুরাইয়া দিছে, বাট সেম জিনিসই তো। মানে আত্মনির্ভরশীলতা কিভাবে আসে, ওইখানে আসছে আত্মাকে চেনার মাধ্যমে, আর এখানে আসছে ভুলের মধ্য দিয়ে। তাহলে দেখো ঢাবিতে কি কোশ্চেন রিপিট হয় না? 24-25 এসেছিল
কিভাবে আত্মাকে চেনা, কিভাবে আত্মনির্ভরশীলতা আসে? উত্তর হয়েছিল আত্মাকে চেনার মাধ্যমে, 24-25 আসছে। আর এটা হলো 23-24। ওই সেম আমার পথ প্রবন্ধ থেকে এসেছে, ভুলের মধ্যে দিয়ে কিভাবে সত্যকে পাওয়া যায়, এটা কে বলছে? এটা বলছে কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধে। স্যার আপনি তো বললেন যে একটুখানি মডিফিকেশন হয়ে আসছে, প্রশ্ন যে হুবহু রিপিট হয় সেটা একটু বলেন বাচ্চাদের। প্রচুর হয় স্যার এটা, একদম। এই জন্য এইটা বোঝার জন্য আমাদের ক্লাসগুলো করতে হবে। লাইন বাই লাইন রিপিট হয়, লাইন বাই লাইন, একটা চেঞ্জ হবে না। ঠিক আছে, এটার উত্তর কাজী নজরুল ইসলাম আমার পথ প্রবন্ধ থেকে আসে। ঠিক আছে, এইটা প্রচুর রিপিট হয় স্যার। রাইট। তোমরা ক্লাসগুলো দেখো, রেগুলার ক্লাস হবে আমাদের, ক্লাসগুলো দেখলে। এবং আমাদের পেইড ব্যাচের ক্লাস 1 সেপ্টেম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। 1 সেপ্টেম্বর থেকে পেইড ব্যাচের ক্লাস শুরু হবে। আমাদের কাছে পেইড ব্যাচে ভর্তি হলে বাংলাদেশের কোনো বই, লেকচার শিট কিচ্ছু কিনতে হবে না। তুমি এই মাত্র 2000 টাকা দিয়ে ভর্তি হয়ে গিয়ে তুমি সবকিছু পেয়ে যাবা আমাদের একদম শেষ ভার্সিটি পরীক্ষা পর্যন্ত। স্যার 2000 না তো, এই অগাস্টের 31 তারিখ পর্যন্ত। আরে না, আপনি খালি বাড়ান। অগাস্টের 31 তারিখ পর্যন্ত স্পেশাল অফার চলতেছে, 1450 টাকা অনলি। ওই তো 2000 টাকার ভিতরে স্যার 31 তারিখ পর্যন্ত 1450 টাকা, তো 500 টাকা আপনার কাছে বেশি কম মনে হচ্ছে? আচ্ছা যাই হোক, ঠিক আছে, তোমরা সবাই ঝটপট ভর্তি হয়ে যাও। আর এর আগ পর্যন্ত তো আমরা তো ডেইলি ক্লাস দিচ্ছি ইনশাআল্লাহ। ইয়েস। ও কালকে তোমাদের সাথে কিন্তু আমার ইংলিশ ক্লাস আছে, কালকে আমি ইংলিশ ক্লাসে আসবো। দেখো, রেইনকোট গল্পে কোনটিকে পাকিস্তানের শরীরের কাঁটা বলে অভিহিত করা হয়েছিল? এটা হচ্ছে নুরুল হুদার যে প্রিন্সিপাল ছিল, যে বেটা কলেজের আফাজ, ওই বেদবটা বলছিল এই কথাটা। কিন্তু পাকিস্তানের শরীরের কাঁটা কোনটা? দেখো, আজ থেকে আরো, আমি পড়ছি আরো 7 বছর আগে, আমার এখনো মনে আছে, আফাজ উদ্দিন বলেছিল যে পাকিস্তানের শরীরের কাঁটা। কিন্তু কোনটা? মুক্তিযোদ্ধারা, শহীদ মিনার, বাংলা ভাষা, নাকি মিসক্রিয়েন্ট? কোনটা? উত্তর দাও। পাকিস্তানের শরীরের কাঁটা শহীদ মিনার। ভেরি গুড। যারা যারা উত্তর দিচ্ছে শহীদ মিনার, তোমাদের সবার উত্তর সঠিক। ভেরি গুড, শহীদ মিনার। থ্যাংক ইউ ভেরি মাচ। আর দেরি করবো না, পরেরটাতে চলে যাচ্ছে, এটা তোমরা সবাই পারবা আমি জানি, আর ঝামেলা নাই। আচ্ছা এবার আসো, বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, এখানে কতটুকু কোন পদ? এই জায়গাটাতে তোমাদের আমি একটু আমার ইংরেজির নলেজটা তোমাদের সাথে কাজে লাগাই, এটা ইংরেজিতে বুঝলে হেল্প হয়। আমি অন্তত মনে করি যে হেল্প হবে, তোমরা বুঝবা কিনা দেখি কি করা যায়। দেখো এখানে বলছে কতটুকু কোন পদ, তার মানে ইংরেজিতে যদি আমি বলি এটা কোন পার্টস অফ স্পিচ, কোন পদ, কি ধরনের পদ, এটা কি বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ, না অব্যয়, কি এটা, সেটা আমাকে ফাইন্ড আউট করতে বলছে। এবার আসো তোমাকে আমরা জিনিসটা বুঝাই। কি বলছে? বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি। আচ্ছা, বিপুলা মানে কি? বিপুলার বাংলা হইল বিশাল, বিপুল, অনেক, তাই না? আচ্ছা এবার আসো, বিপুলা দিয়ে কার কথা বলতেছে? বিপুলা দিয়ে কার কথা বলছে? পৃথিবীর কথা, তাই না? আচ্ছা, তাহলে পৃথিবী নিজে কি? পৃথিবী হচ্ছে একটা গোল বলের, একটা কমলা লেবুর নাম হয়েছে পৃথিবী, যার রং আবার নীল। তাহলে পৃথিবী একটা নাম শব্দ, তাহলে ইংরেজিতে আমি এটাকে বলি নাউন, তাই না? আচ্ছা এবার আসো, এই নাউন বা নাম শব্দের ব্যাপারে কিছু একটা বলছে। পৃথিবীটা কেমন? পৃথিবীটা কি চ্যাপ্টা, নাকি গোল, নাকি লম্বা, না খাটো, না চিমসা খাওয়া, না বেশি, না কম? উত্তর হলো ভাইয়া বিপুলা, অনেক বেশি। পৃথিবীতে অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে। তার মানে এই শব্দটা আমার এই নাম শব্দের ব্যাপারে কিছু একটা বলতেছে, মানে এটা হইলো একটা অ্যাডজেক্টিভ, বাংলায় বলে বিশেষণ। তাহলে এটা যেরকম পাওয়া গেল, সেম কাজটা আমরা এখানে করব। কতটুকু জানি, একটা সিম্পল জিনিস দেখো, যদি এই জানি শব্দটা আমি বাদ দিয়ে দিতাম, মনে করে জানি শব্দটা নাই, তাহলে এই যে কতটুকু, এই কতটুকু এটার কি কোনো গুরুত্ব থাকতো? আর আমি বলছি বিপুলায় পৃথিবীর কতটুকু বইলে আমি হ্যাং হয়ে গেলাম, তুমি মনে করছো লাইফ কেটে গেছে, না লাইফ কাটে না, আমি কতটুকু বইলে থাইমে গেছি। বিপুলায় পৃথিবীর কতটুকু, শেষ। তারপরে কি দেখো, এই কতটুকু কিন্তু কোনো কাজেই লাগলো না যদি আমি জানি শব্দটাকে বাদ দিয়ে দেই। তার মানে দেখো, এই কতটুকু জানি, এই জিনিসটা, এই শব্দটার দরকার হয় এর জন্য, কতটুকু জানি। এবার আসো, জানা ইংরেজি কি, বা সরি জানা অর্থ কি? বারবার একটা কথা বলছি, জানার পার্টস অফ স্পিচ কি, মানে এটা কোন পদ? জানা, জানা একটি কাজ, তাহলে এটা একটি ক্রিয়া। এবার আসো, আমি এই পৃথিবীর বেশি জানি, কম জানি, অনেক জানি, অল্প জানি, কতটুকু জানি? জানার যে মাত্রাটা আমার এই ক্রিয়াপদকে দেখো বিশেষায়িত করতেছে। ক্রিয়াপদ, আমি কতটুকু জানি সেটা বলতেছে। এই জানা হচ্ছে একটা ভার্ব,
এই ভার্বকে বিশেষায়িত করতেছে। ভার্বকে বিশেষায়িত কে করে? অ্যাডভার্ব। অ্যাডভার্বের বাংলা ক্রিয়া বিশেষণ। দেখো এই ভার্বকে, ক্রিয়াকে বিশেষায়িত যে করে, আমি কতটুকু জানি, জানার পরিমাণটাকে বোঝায়, জানার দোষগুণ অবস্থা, জানার অবস্থা কতটুকু জানি আমি। এই কতটুকু শব্দটা হলো এই জানিটাকে বিশেষায়িত করতেছে। তাহলে যখন ক্রিয়াকে কেউ বিশেষায়িত করে তখন তাকে আমরা কি বলি? ক্রিয়াকে বিশেষায়িত করলে তাকে আমরা বলি ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ ইংরেজিতে বলে অ্যাডভার্ব। তাহলে ক্রিয়াকে বিশেষায়িত যে করে সে হয় ক্রিয়া বিশেষণ। দেখো এখানে ক্রিয়া বিশেষণ আছে, আছে গ নাম্বার। দেখো উত্তরটা দেখো, গ নাম্বার ক্রিয়া বিশেষণ। শেষ, সিম্পল। এই জিনিসটা নিয়ে আশা করি ঝামেলা হওয়ার কথা না, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস খেয়াল করো, এই সর্বনাম, বিশেষণ আর অনুসর্গ এগুলো নিয়ে ছোট্ট করে একটু বলে দেই। সর্বনাম হচ্ছে নাম শব্দের পরিবর্তে যেটা বসে ওইটাই সর্বনাম, মানে ইংরেজিতে বলে প্রোনাউন। নামের পরিবর্তে যাহা বসে তাহাই সর্বনাম গেল। এরপরে বিশেষণ, ইয়েকে, নাউনকে, নামপদ, নামপদকে যে বিশেষায়িত করে তাকে বলা হয় বিশেষণ। আর অনুসর্গ হইল সে কোনো পদ না, অনুসর্গ হচ্ছে একটা লেজ। সে যখন কোনো শব্দের শেষে গিয়ে বসে তখন সেটাকে অনুসর্গ বলে এবং সে অর্থের পরিবর্তন ঘটায়। অনুসর্গ বিস্তারিত তোমরা জানবা, ঠিক আছে? তবে হ্যাঁ, এত বিস্তারিত কিন্তু আমরা এই অল্প কয়েকদিনে পড়াইতে পারবো না। এই বিস্তারিত জিনিসগুলো দিয়ে যদি জানতে হয় তাহলে ভাইয়া কষ্ট করে তোমাকে একটু আমাদের এই যে বিউনিটের কোর্স সেখানে যুক্ত হতে হবে। কারণ এই যে স্বাভাবিকভাবে দেখো প্রশ্ন সলভ করাচ্ছি সময় নিয়ে, আমি চেষ্টা করতেছি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস বুঝাইয়া দেওয়ার। আমি তোমাদের তো এত সময় নিতে পারতেছি না। আমার ক্লাস না লাগবে 10 ঘন্টা করে, 10 ঘন্টা আমি সময়টা পাবো কোথায়? আলটিমেটলি আমাকে হচ্ছে ওই পেইড কোর্সে যেতে হচ্ছে। এখন বলতে পারো ভাইয়া তাহলে পুরো 3 মাসই ফ্রি পড়ায় দেন, কিন্তু এই যে বিদ্যুৎ বিল, আমার অপারেটর বিল, আমার হচ্ছে চাকরিজীবী যারা যারা তাদের বেতন দিতে হবে, এই বেতনটা আমি কই থেকে দেবো? এই কারণে আমাকে একটা ছোট্ট কোর্স ফি নির্ধারণ করতে হয়। এজন্য আমি দুঃখিত। যদি পারতাম তোমাদেরকে আমি এই 3 মাসই ফ্রিতে পড়াইতাম, খুবই সত্যি কথা এটা। আসো দেখো, আজ যেখানে আমরা বলি চমৎকার সেখানে তিনি বলেন চলন সই। ঘটনা হচ্ছে যদি জিজ্ঞেস করতে বাক্যটা কে বলছে, সবাই এক বাক্যে চিল্লায় উঠতো বিনু দাদা, বিনু দাদা, বিনু দাদার জয় জয়কার স্লোগান দিত। কিন্তু ঝামেলা বাঁচছে হইলো এখানে জিজ্ঞেস করছে বাক্যটি কোন কালের বাক্য, কোন কাল, টেন্স। তোমরা যারা যারা টেন্সের ক্লাস করছো আমার সাথে তারা এই জিনিসটা পারার কথা। কোন কাল? দেখো ফাইন্ড আউট করি। এখানে কি বলছে? নিত্যবৃত্ত অতীত, ইংরেজিতে বলে পাস্ট পারফেক্ট টেন্স। মানে হচ্ছে যেই ঘটনা, নিত্যবৃত্ত অতীতের কাহিনীটা বলি, নিত্যবৃত্ত অতীত মানে যেই ঘটনাটা অতীতে ঘটে গেছে কিন্তু সেটার একটা প্রভাব রয়ে গেছে, সেটাকে বলা হয় নিত্যবৃত্ত অতীত, ঠিক আছে? নিত্যবৃত্ত অতীত। তারপর হচ্ছে পুরা ঘটিত বর্তমান, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন একটা ঘটনা ঘটে গেছে কিন্তু তার প্রভাব রয়ে গেছে। তারপরে পুরা ঘটিত ভবিষ্যৎ, ফিউচার পারফেক্ট টেন্স। কোন একটা ঘটনা ভবিষ্যতে ঘটবে সেটার প্রভাব রয়ে যাবে। বাকি রইল কি? সাধারণ বর্তমান। খেয়াল করে দেখো এই জায়গাতে কোন জায়গা, ও একটু ভুল বলছি, সরি 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 সরি, একটু ভুল বলছি। দেখো 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 দেখো, এখানে দেখো, এইটা হইলো ফিউচার পারফেক্ট, মানে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে সেটার প্রভাব রয়ে যাবে। এইটা হইলো পুরা ঘটিত বর্তমান, মানে প্রেজেন্ট পারফেক্ট, কোন একটা ঘটনা ঘটেছে তার প্রভাব আছে। নিত্যবৃত্ত অতীত মানে কোন একটা ঘটনা অতীতে চলমান ছিল, নিত্যবৃত্ত, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। তাইলে দেখো এখানে কি কোনো চলমান বিষয় আছে? চলমান বিষয়, কোন ঘটনা চলতেছে এরকম কিছু আছে? নাই, বাদ। তারপরে বলতেছে তিনি বলেন চলনসই, এই কথাটা বলার পরে কথার কোনো প্রভাব কি রয়ে গেছে? নাই, তাইলে এটাও বাদ। তারপরে হচ্ছে কোনো প্রভাব নাই, এটাও বাদ। বাকি রইল কে? সাধারণ বর্তমান কাল। সিম্পলি বুঝো, যখন কোনো কথা বলার পরে তার কোনো প্রভাব থাকে না, প্রভাবটা শেষ হয়ে যায়, তখন সেটাকে আমরা সাধারণ বর্তমান, সাধারণ অতীত অথবা সাধারণ ভবিষ্যৎ বলে থাকি, সাধারণ কাল সেটা। আর যখন এটার প্রভাব রয়ে যাচ্ছে, প্রভাব রয়ে গেলে সেটাকে আমরা বলি পুরা ঘটিত। প্রভাব রইলে কি বলি? পুরা ঘটিত। প্রভাব যদি থাকে, যেমন হচ্ছে এরকম হলো আমি ভাত খেয়েছি বাইরে যেতে পারবো না, তখন এই যে আমি ভাত খেয়েছি এইটা হইলো পুরা ঘটিত কালের উদাহরণ। আমি যদি বলতাম আমি ভাত খাইছিলাম বাইরে যেতে পারবো না, তুমি কবে না কবে ভাত খাইছো তাতে আমার কি ভাইয়া, এখন বাইরে চলো, ওইটা সাধারণ। কিন্তু যখন বলতেছে আমি ভাত খেয়েছি তাই বাইরে যেতে পারবো না, এইটা আমার পুরা ঘটিতর উদাহরণ। ঠিক আছে, ক্লিয়ার, ডান। এরপরে আসো 11 নাম্বারটা শেষ। তোমাদের একটু কমেন্ট গুলা দেখি তো। 11 খ খ খ খ খ। এই পূর্ণতা কবির পেইড ব্যাচে ভর্তি হবো কিভাবে ভাইয়া রে?
পেইড ব্যাচে ভর্তি হওয়ার জন্য এডুকেটম স্কুলের পেজে মেসেজ করো, এখন ভর্তি হয়ে যেতে পারবা, কোনো বিষয় নাই, এখনই মেসেজ করো, এখনই ভর্তি হতে পারবা, পুরা ঘটিত বর্তমান। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। এই একজন বলছে ভাই রিপ্লাই দেয় না, তাই এর উত্তর দিব না। এই বেটা, সারা রাত ধরে কি ক্লাস নিব রে? ক্লাসটা শেষ করতে হবে না? একটু সময় দাও, ক্লাসটা শেষ হোক। 1 মিনিট। হ্যাঁ, ওকে, আসো আসো। এই নোমান ভাইয়াকে খুঁজতেছে বাচ্চারা, গল্প শোনাবেন না? এই গল্পেই তো গল্পকার রে, গল্প করতে করতে শেষ। প্রত্যেকটা স্যার, দিন ওই শুধু এই পাশে। দুষ্টদেরকে আমি গল্পই শোনাই স্যার। একটা ছোট্ট একটা জিনিস দেখাবো স্যার, সেটা হলো আজকে আর বেশি পড়াবো না। আর কয়টা আছে দেখো তো? 1টা 2টা 3টা আর এখানে একটা 4টা। 4টা। আজকে না, আজকে আর পড়াইতে চাচ্ছি না স্যার। মানে আমি নিজে ব্যক্তিগতভাবে আমি জানতাম না এরকম হঠাৎ করে আমার নিজের একটু দুর্বল লাগতেছে। তো মানে আমি 3টা প্রশ্ন শেষ করতে পারবো না। আজকে আমরা 2টো বছর কমপ্লিট করলাম, নেক্সট ক্লাসে আমরা 3টা বছর কমপ্লিট করব। আজকে আমরা 23-24 করলাম, 24-25 করছি। নেক্সট ক্লাসে আমরা 20-21-21-22-22-23 3টা পড়াবো। আচ্ছা, নেকলেস গল্পে উল্লেখিত শ্যাটিন কি? এটা এসেছে কোথা থেকে? এটা এসেছে টেক্সট বুকের শব্দ অর্থ থেকে। তোমরা, নেকলেস গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে সর্বোচ্চ প্রশ্ন চিটাগং ইউনিভার্সিটিতে স্যার। জি স্যার। কারণ এইটার যে অনুবাদক, হ্যাঁ, ভদ্রলোকের বাড়ি চিটাগং, এক্স্যাক্টলি। এই জন্য। এবং উনি 1971 সাল চিটাগং থেকে ইন্ডিয়া যাওয়ার পথে রাস্তার ভিতরে মারা যায়। এই জন্য এইটা থেকে সবচেয়ে বেশি পরিমাণ চিটাগং ইউনিভার্সিটিতে প্রশ্ন হয়। সব ভার্সিটিতে হয়, রাবিতেও হয়। রাবির জন্য এটা ইম্পর্টেন্ট। ভরপুর উত্তর চলে আসছে। এই নেক্সট ক্লাস, বাংলা নেক্সট ক্লাস হচ্ছে আগামী বুধবার, মানে পরশু। বাংলার ক্লাস হবে প্রতি সোমবার এবং বুধবার। সোম এবং বুধ বাংলার ক্লাস হয়। এটা রেশমি বস্ত্র হবে। যারা যারা দিয়েছো থ্যাংক ইউ। রেশমি বস্ত্র হবে। কোনটি শুদ্ধ নয়? বানান। বানান। এই মরিচিকা শুদ্ধ নয় রে, মরিচিকা ভুল আছে। মরিচিকা ভুল আছে। দীর্ঘইকার রস্বইকার, দীর্ঘইকার 21 রস্বইকার, 21 দীর্ঘইকার রস্বইকার, শেষ। তোমরা 21 মনে রাখবা, দীর্ঘইকার রস্বইকার মরিচিকা, বাকিগুলো ঠিক আছে। ওকে, বিপ্রকর্ষের উদাহরণ। আচ্ছা, এইখানে সিস্টেমটা তোমাদের বলি। বিপ্রকর্ষ মানে হইলো বেসিক্যালি ভাঙ্গা গেছে, ভাঙ্গা আলাদা হয়ে গেছে, দ্যাটস ইট। আপনার আমার ডিসটেন্স তৈরি হইলো, এই যে ভেঙে ভেঙে গেলাম, গেছে। আমি অসুস্থতার জন্য আমি ক্যামেরা থেকে বের হয়ে গেছি। এই আচ্ছা। তোমাদের যাদের 26-27 ব্যাচের জুনিয়ররা আছে ওদেরকে কোর্সই ভর্তি করাই দিও। হ্যাঁ, আমাদের কিন্তু বাংলা ইংলিশ আইসিটির কোর্স চলতেছে। এই যে আমার আজকে ক্লাস আছে, আমার আবার হচ্ছে 9:30 থেকে ক্লাস নিতে হবে। এই কারণে নোমান স্যারকে প্যারা দিচ্ছি না। এই জন্য Not আমি safe. একটু ব্রেক নিচ্ছি, যে আমার 9:30 থেকে ওদের আবার টানা পড়াইতে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি ব্রেক নিচ্ছি। আর একটা এমসিকিউ আছে স্যার, এটা হ্যাঁ, ভেঙে গেছে একটু কোনটা শেষ করে দেই। এটা স্যার একটু আচ্ছা, কমপ্লিট করে শেষ করেছি নোমান স্যার। আমি স্যার আছি। আপনাকে আমি আর প্যারা দিব না স্যার, আপনি একটু রেস্ট নেন। Okay. বাচ্চারা আমার বকাবাদ দিক যাই দিক, আমি বাচ্চাদেরকে সামলাইতেছি, আপনি বসেন। আচ্ছা দেখো, সিম্পলি একটা জিনিস খেয়াল করো। বিপ্রকর্ষ মানে ভাঙিয়া গেছে। কি ভাঙিয়া গেছে? আচ্ছা, কি ভাঙছে খেয়াল করো। সত্য। এখানে কি কোনো ভাঙাচোরার কাহিনী আছে? নাই। কিন্তু দেখো এখানে উল্টা একটা নতুন শব্দ এসে ঢুকছে, খেয়াল করো। জাস্ট একটা নতুন শব্দ এসে ঢুকছে, এখানে ভাঙাচোরা আছে? নাই। তাহলে সত্যবাদ। তারপর দেখো বিলাতি, এখানে উচ্চারণ পাল্টায় গেছে, বিলাতি হয়ে গেছে বিলিতি, উচ্চারণ পাল্টায় গেছে, ভাঙে নাই কিন্তু, তাহলে এটাও বাদ। আচ্ছা, এরপর আসো বেঞ্চ। সেম সমস্যা, ভাঙে নাই, উল্টা নতুন জিনিস এসে যুক্ত হয়েছে, বেঞ্চ থেকে হয়ে গেছে বেঞ্চি, এটাও বাদ। ভাঙছে কি দেখো, তুর্ক, তুর্ক থেকে হয়ে গেছে তুরুক। একটা জিনিস খেয়াল করে দেখো, এই রটা সরি এই কটা র এর সাথে সংযুক্ত অবস্থায় ছিল না, খেয়াল করো, এই যে লিখছে তুর্ক। এই দেখো, যেখানে ক আর সেখানে র দুইটা কিন্তু একত্রেই ছিল, রেফটা ভেঙে আলাদা হয়ে গেছে। ভাঙছে মানে এটাই বিপ্রকর্ষ। সঠিক উত্তর ঘ, শেষ। ঠিক আছে, লাস্ট কোশ্চেন 15 নাম্বারটা। আসো 15 নাম্বারটা দেখি কি অবস্থা। এটা দেখো, কোন শব্দটিতে খাঁটি বাংলা উপসর্গ যুক্ত হয়েছে? এইখানেও আমাদের একটু পড়তে হয় এবং এটা মুখস্থ করা খুব সহজ। অ, অঘা, অজ, অনা, কতি, বি, তারপরে আরো কি কি জানি আছে, আমি ভুলে গেছি। এটা নোমান স্যার খুব সুন্দর করে বলে, কিউট করে, আমার এটা মনে নাই। এখানে হচ্ছে দেখো, অ, অ উপসর্গ হচ্ছে এটা আমার খাঁটি বাংলা উপসর্গ। এই অজানা উপসর্গ শেষ করিয়ে দেবো আজকের ক্লাসে। হয়ে যাবে? উপসর্গ না না স্যার, মানে উপসর্গ অনেক সহজ,
অনেক মজার। তোমরা যদি আমার থেকে শোনো, স্যার আমার শরীরের ভিতরে এনার্জি চলে আসছে। ভেরি গুড। উপসর্গ মজায় মজার পড়ে ফেলবা। ফার্সি উপসর্গ কিভাবে পড়ছি জানো? হ্যাঁ, আমি পড়লাম যেমন নিমফি বেদর। একজন মানুষ, একজন মানুষের নাম কি রে? এই নাম হলো নিম, নিমফি। এই যেমন ধরো, আমি উপসর্গগুলো কিন্তু এমনি এমনি মুখস্থ পারা যায়, তুমি নিজে নিজে পড়ে ফেলতে পারো। ওয়াঘা ওয়াজওয়ানা আ আর আন আপ অতি উন কদে কু নি পাতি বি ভর রাম শশা সুহা, পড়ে ফেলতে পারলো। বাংলা উপসর্গ কয়টা হবে রে? বাংলা উপসর্গ 21টা হবে, কারণ 21শে ফেব্রুয়ারিতে আমরা ভাষার জন্য জীবন দিয়েছিলাম। ওয়াঘা ওয়াজওয়ানা রান আপ অতি উন কদে কু নি পাতি বি ভর রাম শশা সুহা। কিন্তু যদি তুমি সংস্কৃত উপসর্গ পড়ো, কি পড়তে হবে? প্র, পরা, অপশমনী, অনুবনীর দুর্ভি, অধিশু উৎপরি, প্রত্যয়তে অভিয়াপী, উপা। আচ্ছা, কিন্তু এগুলো তুমি এভাবে এভাবে নিজেরা ছন্দের মতো মুখস্থ করে ফেলবা। আমি আমার উপসর্গগুলো খুব মজায় মজায় মুখস্থ করে ফেলতাম। উপসর্গ পড়তে আমার খুব ভালো লাগতো। মানে আমি কি করতাম, ওই সিঁড়ি দিয়ে নামতে নামতে মুখস্থ করে ফেলতাম, রাস্তা দিয়ে হাঁটতাম, উপসর্গ তেলাওয়াত করতাম। মানুষের যে সুরা দোয়া দরুদ তেলাওয়াত করে গান গায় না, আমি একা একা গাইতাম। প্রপরা অপশমনী অনুবনীর দুর্ভি অধিশে উৎপরি প্রতিহতি অভিয়াপী উপা। আর এই যে ফার্সি উপসর্গের কথা বলছিলাম রে, ফার্সি উপসর্গ এইভাবে পড়তাম। ধরো নিমফি বেদর একজন মানুষের নাম, নাম কি? নিমফি বেদর। এখন নিমফি বেদর, এই বদনা চেনো? বদনা, আচ্ছা, বদনা তো হচ্ছে মানুষ পানি রাখে, উজু করে। তো আমি বললাম নিমফি বেদর কার বদনা কম বড়লো? নিমফি বেদর কার বদনা কম বড়লো, মানে আমি অনেকগুলো বদনা ভরতে দিছি, কার বদনা কম পড়লো। তো এইভাবে আমি শিখছিলাম। নিম ফি বে দর, কয়টা হয়ে গেছে? 1 2 3 4। কার বদনা কম পড়লো, যে কার একটা, কার একটা, আবার বদ একটা, বদ, বদ একটা উপসর্গ, না একটা উপসর্গ, কার বদনা। আচ্ছা, তারপরে কি হবে? কম বর ল, তাহলে যে কম বর, আচ্ছা, কম একটা উপসর্গ এবং বড় একটা উপসর্গ, তাহলে নিমফি ভিতর কার বদনা কম বড় ল। বুঝতে পারছো? আমরা এইভাবে ফার্সি উপসর্গগুলো পড়ে ফেলতে পারি। তো উপসর্গগুলো তোমরা মজায় মজায় মুখস্থ করে ফেলবো। উপসর্গ যেটা আগে আসে, অনুসর্গ যেটা পরে আসে। আমি না তোমাদের একটুখানি কমেন্ট দেখতে চাই আজকের ক্লাসটিতে। আমাদের সাথে যারা শুরু থেকে ছিলে, আমাদের একটাই উদ্দেশ্য ভাই, আমি খুব খারাপ স্টুডেন্ট, আমি এভারেজ স্টুডেন্ট, আমি কখনোই ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার হোল লাইফে আমি কোনো কালে ভালো স্টুডেন্ট ছিলাম না। আমি এসএসসিতে 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট। এইচএসসিতে আদতে A+ আসবে কিনা আমি জানতামও না, তারপরেও আমি অ্যাডমিশনের প্রিপারেশন নিয়েছিলাম এবং আমার সবগুলো জায়গায় চান্স হয়েছিল, কারণ আমি খুব বেশি কনফিডেন্ট ছিলাম। আমি প্রত্যেকটা বিষয় নিয়ে খুবই বেশি আত্মবিশ্বাসী ছিলাম। তোমাদের যদি আত্মবিশ্বাস থাকে, 3.50 পেলেও তুমি ঢাবিতে চান্স পেতে পারবা। আর তুমি যদি মানসিকভাবে হতাশাগ্রস্ত থাকো, তুমি গোল্ডেন A+, ডাবল গোল্ডেন A+, এসএসসিতে গোল্ডেন A+, এইচএসসিতে গোল্ডেন A+, তুমি মূল পরীক্ষায় গিয়ে ডাব্বা মেরে দিবা। তো আমার একটাই উদ্দেশ্য, আমি ক্লাস নেওয়ার মাধ্যমে স্টুডেন্টদের কতটা শিখাইতে পারি তা জানি না, বাট আমি চেষ্টা করি তোমাদের কনফিডেন্সটা অনেক বেশি বাড়াতে। তো আজকের ক্লাসে যদি তোমরা উপকৃত হয়ে থাকো, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। যারা যারা পেইড ব্যাচে ভর্তি হওনি, তোমরা 31 আগস্টের ভিতরে আমাদের পেইড ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। ওকে, আগামীকাল ক্লাস হবে রে। এই সুমাইয়া শিমু কথা, এই ওর নাকি একটা কমেন্টও পড়েননি আজকে, পড়েন পড়েন। সুমাইয়া শিমু লিখেছে ভাইয়া, আপনার একটা কমেন্টও নাকি আজকে কেউ পড়ে নাই। ওকে, সুমাইয়া শিমু সুমাইয়া কথা। শিপু পড়েন তোমাকে পড়েন। অনেক অনেক ধন্যবাদ। ওকে, আরে যারা ছন্দ চাচ্ছে সবগুলো দিয়ে দিব, প্রত্যেকটা বিষয় দিয়ে দেবো। তোমাদেরকে একটা প্রাইভেট গ্রুপে অ্যাড করছি, গিফট কোর্সের প্রাইভেট গ্রুপ। তোমরা বুঝতেওছো না এই গ্রুপটা কেন খুলছি। এই গ্রুপটাতে তোমার ভার্সিটি ভর্তি পরীক্ষা যেদিন দিতে যাবা, হলে ঢোকার আগে এই গ্রুপে ঢুকতে হবে। এই গ্রুপে আমি এত ম্যাটেরিয়ালস এই কয়েকদিন পর থেকে দেওয়া শুরু করে দেবো। আর যারা পেইড ব্যাচে আছে, তোমরাও খুব হতাশ ভাইয়া, পেইড ব্যাচে আছি, তারপরে আমরা আরো ম্যাটেরিয়ালস চাই, আমরা তো ম্যাটেরিয়ালস পাচ্ছি না, আমরা ঠিক মতো সবকিছু সাজানো গোছানো পাচ্ছি না। ভাইয়া আমাদের সময় দাও, আমরা তোমাদের নিয়েই আছি, তোমাদের জন্যই কাজ করতেছি ইনশাল্লাহ। পেইড বেসে তোমাদের সাথে দেখা হবে 1 সেপ্টেম্বর থেকে। আর যারা ফ্রিতে আছো, আচ্ছা পেইড বেসে যারা ভর্তি হতে চাও, ফেসবুকে ইডু কাটুম স্কুল লিখে সার্চ দিবা। ইডু কাটুম স্কুল, ইডু কাটুম, আমি একটু বানানটা লিখে দেই।
যারা আমাদের পেজে আছো, যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা, ইডু কাটুম স্কুল, ইডু কাটুম স্কুলের পেজে যাবা। হ্যাঁ, আমাদের ফেসবুক পেজ ইডু কাটুম স্কুল, এই পেজের ইনবক্সে গিয়ে বলবা বি ইউনিটে ভর্তি হতে চাই, তোমরা ঝটপট ভর্তি হয়ে যেতে পারো। 1 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হচ্ছে। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে তোমাদের সাথে বুধবারে আমার ক্লাস এবং আগামীকাল ইংরেজি ক্লাস। জয়নব আখন্দ বলেছে ভাইয়া, আম্মু বলতেছে যে আজকে তোমাদের ভাইয়াদের যে জায়গায় দেখতেছি তোমাদেরকে ওই জায়গায় দেখতে চাই। অবশ্যই জয়নব আখন্দ, তোমার জন্য অনেক অনেক দোয়া করি ভাইয়া। আমার আম্মু 2 বছর আগে এটা বলতো, আজকে তার ছেলে স্টুডেন্টদের পড়াচ্ছে, তোমরাও পড়াবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।